হ্যালো সবাইকে। আজকের টপিকটা হচ্ছে স্যাম্পলিং টেকনিক্স অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনস ফান্ডামেন্টালস। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস নিয়ে কথা বলছি, যে আমাদের যে স্যাম্পলগুলো কালেক্ট করা হয়, যেখান থেকে কালেক্ট করা হয় সেই পপুলেশনটা কোনো একটা ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে। তো সেটার বেসিসে কি ধরনের পপুলার ডিস্ট্রিবিউশন হতে পারে, তার মধ্যে পপুলার কয়েকটা ডিস্ট্রিবিউশন আমরা লাস্ট ডে দেখছি, এবং সেগুলো কিভাবে আর ইমপ্লিমেন্ট করা যায় বা সেখান থেকে কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো আমরা সেখানে চেক করছি। আজকে আমরা কিছু স্যাম্পলিং টেকনিক সম্পর্কে বেসিক থিওরিটিক্যাল ধারণা নিব, দেন হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ফান্ডামেন্টালস গুলো কি সেগুলো সম্পর্কে কিছু আইডিয়া নিব। সো আমরা তো অলরেডি জানি স্যাম্পল কি জিনিস। সো স্যাম্পল হচ্ছে পপুলেশনের একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট। সো ইন জেনারেল আমাদের কাছে পপুলেশন নিয়ে কাজ করার মতো সময়, অর্থ কোনো কিছুই থাকে না। সে কারণে আমরা একটা স্মল সাইজের কোনো কিছু নিয়ে কাজ করি। যে লেটস সে আমাদের কাছে 1 কোটি মানুষ আছে, আমরা 1 কোটি মানুষের থেকে তথ্য সংগ্রহ না করে আমরা দেখা গেল যে 5,000 মানুষের থেকে তথ্য সংগ্রহ করে কাজ করে ফেললাম, এবং সেই 5,000 জন মানুষের উপর বেস করেই কিন্তু সব একটা ইনসাইট সেখান থেকে নিয়ে আসলাম, এবং তারপর বললাম যে এইটা আসলে এই পপুলেশনের মধ্যে জেনারেলাইজেবল। জেনারেলাইজেবল মানে হচ্ছে এই 5,000 জনকে দিয়ে আমি যে তথ্যটা পাচ্ছি সেই তথ্যটা 1,000 জন মানুষের ক্ষেত্রেও খাটে। সো এই যে জেনারেলাইজেবিলিটি, এই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে কি ধরনের স্যাম্পলিং টেকনিক ব্যবহার করা হয়েছে এবং সেইটা এই স্টাডির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সো আমরা প্রথমে দেখি স্যাম্পলিং টেকনিকসগুলো কয় ধরনের হয় এবং এই ধরনগুলো কেন হচ্ছে। সো প্রথমেই যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে আমি যে অবজারভেশনটাকে সিলেক্ট করতেছি কিংবা যে মানুষটাকে সিলেক্ট করতেছি আমার ডেটা কালেকশনের জন্য, সেই জিনিসটা সিলেক্ট হওয়ার উপরে কোনো ধরনের প্রবাবিলিটি ডিপেন্ড করে কিনা। মানে ধরেন আমার কাছে যদি একটা স্যাম্পলিং ফ্রেম থাকে, লাইক ধরেন আমার কাছে 100 জনের একটা লিস্ট আছে, ক্লাসের স্টুডেন্টদের লিস্ট। তো সেখান থেকে তো আমি তাহলে তাদের নাম্বারিং করতে পারি, 1 2 3 4 এভাবে 100 পর্যন্ত। তো এইভাবে যদি আমরা নাম্বারিং করে কাগজের মধ্যে রেখে দেই, দেন হচ্ছে লটারি করে কিছু কাগজ পিক করি, খেয়াল করেন প্রত্যেকটা কাগজ ওঠার সম্ভাবনা 100-তে 1টা, মানে 1/100। সো যেহেতু এখানে আমার কাছে একটা লিস্ট ছিল, সেখান থেকে আমি এই যে লটারি করতে পারতেছি। সো এটা কিন্তু একটা প্রবাবিলিটি স্যাম্পলিং। এখানে যে ক্লাসিফিকেশনগুলো আছে, এই ক্লাসিফিকেশনগুলোর মধ্যে আমি এই মাত্র যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সো এটা হচ্ছে যে আমার কাছে একটা লিস্ট অফ পপুলেশনের একটা লিস্ট থাকবে, সেখান থেকে আমি অল্প কিছু সংখ্যক সিলেক্ট করে নিব। তো এই সিলেকশনটার সময় যদি প্রত্যেকটা অবজারভেশন আসার পেছনে কোনো প্রবাবিলিটি থাকে, কোনো নিউমেরিক প্রবাবিলিটি আমি অ্যাসাইন করতে পারি, সেক্ষেত্রে তাদেরকে আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলবো। আর সরি, আর যেহেতু এখানে প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড, আমি বলতে পারতেছি যে 100 জনের মধ্যে যেহেতু একজন আমি সিলেক্ট করলাম, সো তার আসার সম্ভাবনা 100-তে 1, মানে 1/100। তার মানে হচ্ছে 0.0001। সো ওইভাবে হচ্ছে আমরা প্রবাবিলিটি দিয়ে অ্যাসাইন করতে পারতেছি, সেই জন্য এটাকে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং এটা প্রবাবিলিটি এই সেকশনটাতে রাখলাম। সো এইভাবে অনেক স্যাম্পলিং টেকনিক আছে যেগুলোতে আসলে কোনো ধরনের প্রবাবিলিটির কোনো বিষয় নাই। সেগুলো হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, জাজমেন্ট স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। যেমন আপনারা সবচেয়ে বেশি যেই সার্ভেগুলো দেখেন অনলাইনে হয়, বিভিন্ন গ্রুপে মানুষজন দিয়ে দেয়, সেখানে আসলে কি হয়, সেখানে কোন স্যাম্পলিং টেকনিকটা ইউজ হয় বলে আপনাদের মনে হয় বলেন তো? কেউ একজন বলেন। এখানে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোর মধ্যেই অ্যান্সার আছে। ফার্স্টেরটা ভাইয়া, সিম্পল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, না, কারণ হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর জন্য আপনার হাতে অবশ্যই লিস্ট থাকতে হবে। যাদের কাছে আপনি যাচ্ছেন ডেটা কালেক্ট করতে সেই লিস্টটা থাকা লাগবে, এবং সেখান থেকে আপনি আগে থেকেই সিলেক্ট করে রাখবেন এই মানুষগুলোর কাছে আপনি যাবেন। আমরা যেগুলো দেখি নর্মালি অনলাইনে, গুগল ফর্ম দিয়ে দিচ্ছে ফেসবুকে বা গ্রুপে বা মেসেঞ্জারে, এবং সেখানে জিগে বলে দেয় যে এরকম আমি এই স্টাডিটা করতে চাচ্ছি, আমার কিছু তথ্য দরকার, এই ফর্মটা ফিল আপ করে দাও। সো ওইখানে যেটা ঘটে সেটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং। কারণ দেখেন,
আপনার কাছে যে ফর্মটা আসলো, এটা আপনার কাছে আসার সম্ভাবনা কি কোনোভাবে ক্যালকুলেট করা সম্ভব? সে কি কোনোভাবে ক্যালকুলেট করে তারপর আপনার কাছে আসছে? এখানে সেরকম কোনো ক্যালকুলেশন হয় নাই। এখানে জাস্ট তার কাছে যেটা সুবিধা মনে হয়েছে, কনভিনিয়েন্ট মনে হয়েছে, তার কাছেই আসছে। So, আমি যদি এটা ডিটেলসে চাই স্লাইডটাতে, এই যে কনভিনিয়েন্স স্যাম্পলিং, কালেক্ট ডেটা ফ্রম ইন্ডিভিজুয়ালস হু আর ইজিলি অ্যাক্সেসেবল আর উইলিং টু পার্টিসিপেট। সো এখানে আগে থেকে কোনো প্রিডিফাইন্ড মানে প্রিডিটারমাইন্ড লিস্ট হাতে ছিল না যে আমার টার্গেট পপুলেশন হচ্ছে ডক্টরস, এই বাংলাদেশে ডক্টর হচ্ছে 50,000। 50,000 থেকে আমি কম্পিউটারে আগেই তাদের আইডিগুলো দিলাম, সেখান থেকে আমি স্যাম্পলিং করলাম র্যান্ডমলি, 100 জনকে সিলেক্ট করলাম। তারপর ওই 100 জনের ফোনে কিংবা ইমেইলে আমি কোয়েশ্চেনিয়ারটা পাঠাইলাম। এটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং। কারণ ওইখানে কিন্তু আমি 100 জন যে আমি সিলেক্ট করলাম তাদের সম্ভাবনা জানি। কারণ আমার কাছে 50,000 ছিল, সেখান থেকে আমি 100 জনকে সিলেক্ট করছি। তাহলে আমার একজন আসার সম্ভাবনা হচ্ছে 100/50,000। তো ওখানে কিন্তু আমি ক্যালকুলেশনটা করতে পারতেছি এবং আমি সিলেক্ট করে দিছি। আমি সেখানে লটারি করে দিছি যে এই লোকটার কাছে কোয়েশ্চেনিয়ারটা যাবে। সো সেই প্রবাবিলিটি আমার জানা। কিন্তু কনভিনিয়েন্স স্যাম্পলিং এ কি হয়, আমি আসলে জানিই না আমার টার্গেট পপুলেশনের সংখ্যা কত। মানে বাংলাদেশে let's say আমি রাস্তায় গেলাম, সেখানে গিয়ে ওই এগুলো ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা ইত্যাদি নিয়ে একটা কোয়েশ্চেন সবাইকে জিজ্ঞেস করা শুরু করলাম। তো সেখানে কি আসলে কোনো ধরনের প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে? আমি কি জানি যে আজকে সারাদিন কতজন মানুষ রাস্তায় যাবে এবং তাদের থেকে র্যান্ডমলি কি আমি আগে থেকে ডিফাইন করে রাখছিলাম যে আমি তাদের কাছে যাব ডাটা কালেক্ট করতে? সেখানে কিন্তু এরকম কিছু হয় নাই। সো সেটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সেখানে কোনো ধরনের প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড না। কিন্তু আহ, আমাদের দেশে যে কি বলে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে সার্ভেগুলো করে, হাউস হোল্ড সার্ভে, সেখানে কি হয় যে দেখবেন, খেয়াল করবেন যে সব বাসাতে কিন্তু ডেটা কালেক্ট করতে যায় না। কোনো একটা, ধরেন একই বিল্ডিংয়ের সার্টেন কয়েকটা দরজায় স্টিকার লাগানো থাকে, নাম্বার দেওয়া থাকে, এবং সেই বাসাগুলোতেই আসে কিছুদিন পরে ডেটা কালেক্ট করার জন্য। সেই এখানে আসলে কি ঘটতেছে? So, এখানে আসলে আপনার বাসাটাই আসছে বিকজ এই পুরা মহল্লার মধ্যে স্পেসিফিক কিছু বিল্ডিং প্রথমে সিলেক্ট করা হয়েছে। সেই স্পেসিফিক বিল্ডিংয়ের মধ্যে স্পেসিফিক কিছু ফ্ল্যাটস সিলেক্ট করা হয়েছে। সো এগুলো এমনভাবে সিলেক্ট করা হয়েছে যাতে করে বায়াসনেস তৈরি না হয়, যাতে করে এমন না হয় যে স্পেসিফিক কোনো একটা বিল্ডিংয়ে সব চলে আসলো, অন্য একটা বিল্ডিংয়ের কোনো হাউস হোল্ড আসলো না। আবার এমন যেন না হয় যে কোনো একটা মহল্লা পুরোপুরি বাদ পড়ে গেছে। সো ওইখানে যে এই যে দেখেন, একটা বিল্ডিং এর মধ্যে ধরেন 10টা ফ্ল্যাটের মধ্যে 3টা ফ্ল্যাট থেকে ডাটা কালেক্ট করতেছে। তো এখানে কিন্তু প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড। আপনি বলতে পারতেছেন যে এখানে যে কোনো একটা ঘর সিলেক্টেড হওয়ার সম্ভাবনা 3/10। সো এই যে আপনি একটা ক্যালকুলেট করতে পারতেছেন প্রবাবিলিটি। সো সেক্ষেত্রেই আপনি শুধুমাত্র সেটাকে প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে পারবেন। আদারওয়াইজ এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আর প্রবাবিলিটি স্যাম্পলিং এর স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডিটি অনেক বেশি, কারণ এইটা নিয়ে পরবর্তীতে সকল ধরনের টেস্ট আপনি করতে পারবেন, হাইপোথিসিস টেস্ট আর কি, সেগুলো করতে পারবেন। কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং গুলোর ক্ষেত্রে ওই একটা ভ্যালিডিটিটা কমে আসে, যে এখানে তো যা ডাটা কালেক্ট করা হয়েছে সেটা তো তার কনভিনিয়েন্ট অনুযায়ী করা হয়েছে। এটা তো জেনারেল পপুলেশনকে রিপ্রেজেন্ট নাও করতে পারে। সো এই ধরনের একটা কোয়েশ্চেন তখন অ্যারাইজ হয় নন প্রবাবিলিটি স্যাম্পলিং গুলোর। কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে সেরকম কিছু থাকে না। মানে আপনার কোনো হাত নাই জিনিসটাকে সিলেক্ট করার জন্য। আপনি র্যান্ডমলি সিলেক্ট করছেন স্পেসিফিক কিছু, মানে স্পেসিফিক একটা ফ্রেম থেকে। সো এই ফ্রেমটা হইতে পারে বাংলাদেশের সকল জেলা, এই ফ্রেমটা হইতে পারে আপনার রোগীদের লিস্ট। ধরেন আপনার হাউস ইয়াতে আহ, কি বলে, ওয়ার্ডে 10টা বেড আছে, 10টা বেডের মধ্যে র্যান্ডমলি আপনি 5টা থেকে ডেটা কালেক্ট করলেন। সো ওই ধরনের বিষয়গুলো হচ্ছে প্রবাবিলিটি প্রবাবিলিটি স্যাম্পলিং। তো যেখানে ছিলাম উপরের দিকে যাই। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে সবচেয়ে সিম্পল। আমাদের কাছে কোনো ধরনের শর্ত থাকে না যে আমাকে স্পেসিফিক এই গ্রুপ থেকে এতজনকেই নিতে হবে বা স্পেসিফিক কোনো প্যাটার্নে ডেটা কালেক্ট করতে হবে, সেরকম কিছুই না। এটা হচ্ছে অনেকটা এরকম যে বাংলাদেশে 15 কোটি মানুষ আছে, আপনি 15 কোটি মানুষ থেকে র্যান্ডমলি 2 কোটি মানুষ সিলেক্ট করবেন।
সো এই 2 কোটি মানুষের মধ্যে হইতে পারে যে এই ব্লু কালার আর কেউই আসে নাই, বা কোনো একটা স্পেসিফিক গ্রুপ টোটালি বাদ পড়ে গেছে, সো এরকম হওয়ার সম্ভাবনা আছে। সো এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটা সমস্যা হচ্ছে যে এইখানে আসলে কোনো ধরনের কোনো একটা জনগোষ্ঠী বাদ পড়ে যেতে পারে, বা কোনো একটা স্পেসিফিক টাইপের ভেরিয়েবল বাদ পড়ে যেতে পারে, সো এই ধরনের ব্যাপারগুলো এখানে ঘটতে পারে। বাট এটা হচ্ছে সবচেয়ে বেসিক, এবং এই ফাউন্ডেশনের উপরেই অন্যগুলো দাঁড়ায় আছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। সো উইথ রিপ্লেসমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন এখান থেকে 2 আপনি সিলেক্ট করলেন, এখানে 2 আসলো, আপনি যদি আবার সিলেক্ট করেন এবং তখন যদি 2 আবার আসে, মানে একই অবজারভেশন 2বার আসতেছে। সো মানে মানে সরি, মানে এটা বোঝাচ্ছি যে এখন ধরেন আপনি 5টা সিলেক্ট করলেন, এই 5টার মধ্যে 2 আসলো, হ্যাঁ। কিছুক্ষণ পরে আপনি এগুলা বাদ দিয়ে আবার সিলেক্ট করলেন, সেখানে 2 আর আসলো না, কারণ এই গ্রুপের মধ্যে তখন 2 নাই। সো এটা হচ্ছে উইথআউট রিপ্লেসমেন্ট। সো তাদেরকে আপনি সিলেক্ট করলেন এবং তাদেরকে আবার এখানে রাখলেন না, আপনার এই লিস্টের মধ্যে সেই ইনফরমেশনগুলো আর নাই। ব্যাপারটা অনেকটা এরকম যে পিকনিকের লটারি হইলো, 100 জন মানুষের মধ্যে লটারি, যখন এই কাগজটা তোলা হয় সেটা কিন্তু আর ওই বক্সে ফেলা হয় না। সো এটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। তা আপনি যদি ধরেন টিকিট গুলা একটা আসলো, দেখলেন 30 নাম্বার মানুষটা সে জিতছে, তারপর যদি আপনি কাগজটা ফেলে না দিয়ে ওই বক্সের ভেতর আবার রাখেন, সেই কাগজটা কিন্তু আবার পিক হইতে পারে, সেটার একটা সম্ভাবনা আছে। সম্ভাবনাটা হচ্ছে 1 in 100। তো যেহেতু এই যে মানে আমি যদি রিপ্লেসমেন্ট করে ফেললাম, ওইটা আবার আসতে পারে, আর রিপ্লেস না করলে সেটা আবার আসবে। সেটা হচ্ছে concept। এই কনসেপ্টটা কাজে লাগে। এখন আরেকটা দেখো, সেটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। তো এটা আসলে অনেকটা র্যান্ডম স্যাম্পলিং, বাট এটা ক্ষেত্রে র্যান্ডমনেসটা জাস্ট একবার হয়। সো যে আমি যেটা বলতেছিলাম যে ধরেন একটা বিল্ডিংয়ে গেল, সেখানে একটা ফ্লোরে 5টা ফ্ল্যাট আছে লেটস সে। সো 5টার মধ্যে প্রথমে সে র্যান্ডমলি যে কোনো একটা পিক করলো। সো ধরেন এটা হচ্ছে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট আছে। সো এখানে 1 2 3 4, 5টা, 5টা ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ফ্ল্যাট। সো সে নিচতলা দিয়ে ঢুকে 4টার মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো একটা পিক করছে। সো র্যান্ডমনেসটা এমন না যে সে তাকাইলো দেখলো এটা ভাল লাগলো এটা দিয়ে গেলো, না এরকম না। এটা র্যান্ডমনেস মানে হচ্ছে কম্পিউটিং এর মাধ্যমেই করতে হবে, যাতে করে পার্সোনাল কোনো বায়াস তৈরি না হয়। সে 4টার মধ্যে থেকে লেটস সে যে কোনো একটা আসলো, সেটা হইতে পারে 19। আমি ধরলাম 19 আসলো, তার মানে সে এখন কি করবে, সেই পাশ থেকে গুণা শুরু করবে যে কত নাম্বার অবজারভেশনটা এখন আসছে। সেই পাশ থেকে হচ্ছে 1 2 3 নাম্বার অবজারভেশন আসছে। সো সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে যে প্রথম অবজারভেশনটা র্যান্ডমলি নিবে, তারপর বাকি সব অবজারভেশন ইকুয়াল ইন্টারভালে নিবে। সো প্রথমটা আমি 3 নাম্বারটা নিলাম, ঠিক আছে, র্যান্ডমলি 3 আসছে। তারপর আমি ধরলাম যে 4টা, মানে 4 নাম্বার করে নিব, যে এইটার পর থেকে 4 নাম্বারটা নিব। সো এটার পর হচ্ছে 1 2 3 4, সো 15 নাম্বারটা সিলেক্ট হবে। তারপরে আবার 1 2 3 4, এটা সিলেক্ট হবে। আবার 1 2 3 4, এভাবে 1 2 3 4, এই 3। সো আমার টোটাল হচ্ছে 19 15 11 7 3। সো এইগুলো তখন সিলেক্ট হয়ে গেল। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের চেয়ে এটা সুবিধা হচ্ছে যে আমাকে আসলে পুরা ফ্রেমটা নিয়ে তারপর লটারি করা লাগতেছে না। আমি প্রথমে যে কোনো একটা নিয়ে লটারি করে সেখান থেকে ইকুয়াল ইন্টারভেলে যেতে পারি। যেমন এই যে এক্সাম্পলটা এখানে যেটা আছে যে 5টা ফ্লোরে যেন কভার হয়, সেইভাবেই কিন্তু এই ইন্টারভালটা সিলেক্ট করা হয়েছে, যে 4টা ইন্টারভাল নেওয়া হয়েছে। সো আমি যদি ইন্টারভালটা নিতাম এরকম যে 6, সেক্ষেত্রে কি হইতো, ফার্স্ট ফ্লোরে গিয়ে 3 নাম্বারটা সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে এটার পরের 6 নাম্বারটায়। সো 1 2 3 4 5 6। সো এই গ্যাপটা নেওয়ার কারণে কিন্তু দোতলাটা পুরোপুরি বাদ পড়ে গেছে। সো সিস্টেমেটিক স্যাম্পলিংগুলো কাজের প্রয়োজন অনুযায়ী কত ইন্টারভালের মধ্যে এই সিলেকশনটা করতে হবে সেটা হচ্ছে ডিফাইন করা হয়। সো এটা গেল সিস্টেমেটিক স্যাম্পলিং। সো ফার্স্ট এডটা কি আমি চুজ করছি, না এটা অটোমেটিক্যালি চুজ হচ্ছে যে 19? প্রথমটা র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে, হ্যাঁ। র্যান্ডমলি হচ্ছে আপনি যে ইন্টারভালটা দিছেন,
লেটস সে আপনার ইন্টারভাল 6 ধরে নিছেন, সেক্ষেত্রে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা নিবে, একটা নাম্বার নিবে, দেন ওই নাম্বারের পর থেকে 6 ইন্টারভালের যে ভ্যালুটা আছে সেটা সিলেক্ট হইতে থাকবে। সো এখানে যেহেতু আমার টার্গেট ছিল যে প্রত্যেকটা ফ্লোর কভার করতে হবে, আমি র্যান্ডমলি প্রথম নাম্বারটা নিয়েছি 1 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা। সো এই চারটার মধ্যে যে কোনো একটা পিক হওয়ার একটা প্রবাবিলিটি আছে, সেটা হচ্ছে 1 in 4। সো উপরে 1, নিচে 4। সো তার মানে হচ্ছে 25%। সো যে কোনো একটা আসার সম্ভাবনা হচ্ছে 0.25। তো ওইভাবে হচ্ছে পরের গুলো জাস্ট সেম ইন্টারভালে যেতে থাকবে। তো পরের গুলোর জন্য আমাকে আর ওই র্যান্ডমনেস বা কোনো কিছু করতে হবে না, আমি জাস্ট প্রথমটাকে র্যান্ডমলি চুজ করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটু টার্মিনোলজির ব্যাপার আছে। এখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ আর পরেরটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং, এই দুইটার মধ্যে একটু ভিন্নতা হইতে পারে অনেকের, যে যারা হচ্ছে ধরেন আগে থেকে আপনারা যারা মেশিন লার্নিং কিংবা ডেটা মাইনিং এর কাজ করে আসছেন, ক্লাস্টারিং শিখে আসছেন, হ্যাঁ, তাদের সাথে এইখানে একটু সংঘর্ষ হইতে পারে মাথার মধ্যে, যে আসলে হচ্ছেটা কি দেখেন। মানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে, ধরেন ক্লাস্টার বলতে আপনারা কি বুঝতেন, যে সবাই একই টাইপের, একই টাইপের ডেটা সব এক জায়গায়। কিন্তু এইখানে এসে ক্লাস্টার স্যাম্পলিং এর মধ্যে অ্যাকচুয়ালি ক্লাস্টার বলতে বোঝাচ্ছে যে যত বেশি ডিফারেন্ট, বাট এই ক্লাস্টারগুলো হচ্ছে ক্লাস্টার ইন টার্মস অফ জিওগ্রাফি অথবা ন্যাচারাল গ্রুপিংস। সো এখানে ক্লাস্টারিং এর ডেফিনেশনটা ডিফারেন্ট। সো ডেটা মাইনিং এ কিংবা মেশিন লার্নিং এর যে ক্লাস্টারটা আছে, ওই ক্লাস্টারটা অ্যাকচুয়ালি স্যাম্পলিং এর মধ্যে এসে বলা হয় স্ট্রাটা, ঠিক আছে? সো স্ট্রাটা বা সিঙ্গুলার ফর্মে বলা হয় হচ্ছে স্ট্রাটাম। সেই হচ্ছে টার্ম দুইটা। সো এই দুইটা একটু কনফিউশন হইতে পারে প্রথম প্রথম, বাট মাথায় থাকা লাগবে আর কি, যদি কখনো এটা ফেস করেন। তো স্ট্রাটিফাইড স্যাম্পলিং এর ব্যাপারটা তাহলে কি, প্রথমে বলি। আমি যেটা বলতেছিলাম যে পপুলেশনের মধ্যে তো বিভিন্ন গ্রুপিং থাকতে পারে। এখানে যেমন দেখেন অনেকগুলা বল ছিল, এই বলগুলোর মধ্যে তো ভিজুয়ালি আমরা বুঝতে পারতেছি কিছু গ্রুপিং আছে কালারের উপর বেস করে। সো রেড কালার কিছু বল আছে, ইয়েলো কালারের কিছু বল আছে, তো এইভাবে গ্রুপিং আছে কিছু। এখন আমি তাহলে যেটা করতে পারি, এই বলগুলোকে কালার অনুযায়ী আলাদা করতে পারি। দেন ধরেন আলাদা করার পর সেই কালারগুলো, যে গ্রুপিংটা হইলো সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমলি পিক করতে পারি। সো র্যান্ডমলি পিক করতে পারি অ্যাকর্ডিং টু সাইজ। সো যে সাইজের স্ট্রাটামে অবজারভেশন বেশি থাকবে, সেখান থেকে অবজারভেশন বেশি আসবে, যেমন এখানে ব্লু থেকে দুইটা আসছে। আর যেটাতে ধরেন কম আছে, যেমন এই রেড, ইয়েলো, গ্রিন, সেগুলো থেকে একটা একটা করে আসবে। সো এটা অনেকটা প্রবাবিলিটি প্রপোর্শনাল টু সাইজ বলা যায়, যে আমার প্রবাবিলিটিটা ডিপেন্ড করতেছে হচ্ছে স্ট্র্যাটামের সাইজের উপরে। যে স্ট্র্যাটামটার সাইজ ছোট, সেই স্ট্র্যাটাম থেকে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে একটা আসলো, যেটার সাইজ বড় সেখান থেকে দুইটা আসলো বা বেশি আসলো। সো এটার সুবিধা হচ্ছে, আম, এরকম চিন্তা করতে পারেন, যখন আপনারা ক্লাসিফিকেশন টাস্কগুলো করেন মডেলিং এর ক্ষেত্রে, সেখানে ধরেন আপনার ট্রেনিং এবং টেস্টিং যে সেটগুলো বানানো লাগে, ধরেন এমন কোনো ডেটা নিয়ে কাজ করতেছেন যেখানে আপনার ধরেন সাকসেস এবং ফেইলিউর কিংবা ডেথ অথবা ডিজিজ হয়েছে কিংবা ডিজিজ হয় নাই, এই ধরনের যে ক্লাসিফিকেশনগুলো, তো সেখানে যদি স্পেসিফিক কোনো একটা টার্গেট খুবই কম সংখ্যক থাকে, যেমন ইয়েস এর সংখ্যা খুবই কম, নো এর সংখ্যা অনেক বেশি। সো যখন আপনি স্প্লিট করেন ডেটাকে, ধরেন 80% 20% স্প্লিট করলেন, তখন কিন্তু এরকম হওয়ার চান্স আছে যে ইয়েস যে ডেটাগুলা খুবই কম আসতেছে। এমনও হইতে পারে যে ইয়েস আসেই নাই ট্রেনিং সেটের মধ্যে। সো ওইসব ক্ষেত্রে আমার এই স্প্লিটিং এর ক্ষেত্রে আমাদের আসলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করা উচিত। মানে হচ্ছে ইয়েসগুলা থেকে স্পেসিফিক কিছু পার্সেন্টেজ যাবে, নোগুলা থেকে স্পেসিফিক কিছু পার্সেন্ট যাবে। সো তবে নোগুলার প্রপোর্শন যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে নোগুলা থেকে বেশি সংখ্যক আসবে। বাট স্ট্র্যাটিফাইড এটা এনশিওর করবে যে নো যেহেতু কম ছিল, সেখান থেকে যেহেতু যেন কোনো কিছু বাদ না যায়। সো সেখান থেকেও ওইটার সাইজ অনুযায়ী যতটুকু প্রয়োজন সেই পরিমাণ অবজারভেশন সেখানে থাকবে। সো ওইটা একটা এক্সাম্পল বললাম আমি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কিভাবে ইউজ করা যায়। আর প্রিন্সিপালটা হচ্ছে এই, যে আমাদের যদি কোনো কিছু দিয়ে গ্রুপিং করা পসিবল হয়, সেক্ষেত্রে গ্রুপিং করব এবং প্রত্যেকটা গ্রুপে সেম টাইপের জিনিস থাকবে, সেখান থেকে তাদের সাইজের উপর বেস করে স্যাম্পলিংটা হবে। এবার ক্লাস্টার স্যাম্পলিংটা দেখি।
সো ক্লাস্টার স্যাম্পলিংটা অ্যাকচুয়ালি কি বলে, সার্ভেতে যখন হচ্ছে লার্জ স্যাম্পল সার্ভে করা হয় কান্ট্রির পুরা দেশ জুড়ে, তখন হচ্ছে প্রথমে ক্লাস্টারগুলো করা হয় হচ্ছে জেলার উপর বেস করে, তারপর উপজেলা ওয়াইজ। সো ব্যাপারটা কি, সো এখানে দেখেন জেলাগুলোকে কিন্তু জিওগ্রাফিক্যালি আমরা ভাগ করতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন হিসেবে, ওয়ার্ড হিসেবে। তো তারপর হচ্ছে এনিউমারেশন এরিয়া পরের বিষয়, ওখানে এনিউমারেশন এরিয়া সবগুলোই সিলেক্ট করতে হয়। যাই হোক, মেন কথা হচ্ছে যখন আমি জিওগ্রাফিক্যালি কোনো একটা এরিয়াকে ভাগ করতে পারি, তো তখন এই ধরনের ক্লাস্টার তৈরি হয়। সো আমি আবার বলি, ওই আগের কনসেপ্টটা থেকে একটু সরে আসতে হবে। এখন ক্লাস্টার মানে আমরা আগে জানতাম যে সবাই সেম টাইপের হয়, সেম জিনিস। যেমন আইরিস ডেটার মধ্যে বিভিন্ন, সরি, কি বলে, হ্যাঁ। সো ওইরকম আর কি, এরকম এখানে কোনো গ্রুপিং থাকবে না এখানে। এমনভাবে ক্লাস্টারগুলো ফর্ম হইতে হবে যেন ভেতরের অবজারভেশনগুলো মোর হেটারোজেনাস হয়। হেটারোজেনাস মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে ভেরিয়েশন থাকে। সো ক্লাস্টারগুলোর ভেতরে যত ভেরিয়েশন থাকবে, ধরেন এটার ভেতর যেন সবগুলো কালার থাকে। সো যত বেশি কালার তত ভালো। এইভাবে হচ্ছে এই ক্লাস্টারগুলো ফর্ম হইতে হয়। সো যদি এমন হয় যে কোনো একটা জেলায় সবাই পুরুষ, সো এটা আসলে কোনো ভালো কোনো ক্লাস্টার না। এমন হইতে হবে যে অনেক ভেরিয়েশন থাকবে। সো এখন ক্লাস্টারগুলো থেকে প্রথমে হচ্ছে ক্লাস্টারিং, তো ঠিক আছে। সেখান থেকে নেক্সট স্টেপ হচ্ছে, এই যে আমাদের হাতে 1 2 3 4 5টা ক্লাস্টার ছিল, এই 5টা ক্লাস্টার থেকে যে কোনো একটা ক্লাস্টার র্যান্ডমলি পিক করতে হবে। সো 5টা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা কত? 1/5, মানে হচ্ছে 20%। সো একটা আসার সম্ভাবনা 0.2। সো যেহেতু আমি এখানে সম্ভাবনাটা এখানে অ্যাসোসিয়েট করতে পারতেছি, সো এটা হচ্ছে একটা প্রবাবিলিটি স্যাম্পলিং। আর যে কোনো একটা আসার সম্ভাবনা হচ্ছে 1/5। আর কোনটা আসলো এখানে এক্সাম্পলের মধ্যে? 1 2 4 নাম্বারটা আসছে। সো 4 নাম্বারটা অবজারভেশনগুলো আমরা এখানে দেখতেছি। সো এটার উপর বেস করে তাহলে আমি পুরো, মানে পরবর্তী কাজগুলো করব। সো ক্লাস্টার স্যাম্পলিংটা অ্যাকচুয়ালি যেহেতু বলতেছিলাম যে একটা বিগার পিকচারের ছোট অংশ, সো এটা আসলে বিগার পিকচারের প্রথম পার্ট। কারণ আমি প্রথমে বলছিলাম যে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের জন্য আমাদের ফুল লিস্টটা দরকার, যেই লিস্ট থেকে আমি স্যাম্পলগুলো কালেক্ট করব, মানে স্যাম্পলিং পয়েন্টগুলোকে কালেক্ট করব। মানে প্রথমে যেটা বলছিলাম যে স্টুডেন্টদের সবার লিস্ট দরকার, যাতে করে আমি নাম্বারগুলো অ্যাসাইন করতে পারি সবার মাথায়, যে এই লটারিটা পিক করব, 1 আসছে, তার মানে ওই ব্যক্তিটা সে হচ্ছে 1। সো আমাদের যেহেতু এরকম একটা লিস্ট দরকার, দেখেন আমি যদি এটাকে 6টা জেলা কল্পনা করি, সো 6টা জেলার মধ্যে যদি আমি এখন সার্ভে চালাইতে যাই, কোনো প্রবাবিলিটি স্যাম্পলিং করতে যাই, আমার কাছে প্রত্যেকটা হাউস হোল্ডের লিস্ট প্রয়োজন। তো আপনারা খেয়াল করে দেখবেন যে সার্ভেগুলো হয় বাংলাদেশে, সারা বিশ্বেই সব ধরনের সার্ভের ক্ষেত্রেই কিন্তু প্রথমে একটা, মানে কি বলে, প্রস্তুতিমূলক সার্ভে হয় প্রায় 6 মাস, 3 মাস, 4 মাস, এরকম ডিপেন্ড করে প্রজেক্টের উপর। ওই টাইমটাতে আসলে কি করে? ওই টাইমটাতে আসলে প্রত্যেকটা এরিয়াতে গিয়ে হাউস হোল্ড কতগুলো আছে, সেইটার ভিতরে কতগুলো ফ্ল্যাট আছে, এই ইনফরমেশনগুলো প্রথমে কালেক্ট করা হয়, ম্যাপিং করা হয়। সেই জিনিসগুলোকে নিয়ে আবার অফিসে আসা হয়, সেখানে এগুলোকে নাম্বার দিয়ে অ্যাসাইন করা হয়, আইডি দিয়ে অ্যাসাইন করা হয়। দেন তাদের বৈশিষ্ট্যের উপর বেস করে, ওই যে এরিয়ার উপর বেস করে ক্লাস্টারিং তো শুরুতেই হয়ে গেল। তো সেই ক্লাস্টারিংয়ের পরের পার্ট হচ্ছে ওই 3 মাস 4 মাস ধরে লিস্টিংটা। সো আমার আসলে 64টা জেলায় যাওয়া পসিবল হইতে পারে, কিন্তু প্রত্যেকটা হাউস হোল্ডে যাওয়া হয়তো পসিবল না। এখানে অ্যাকচুয়ালি ধরেন এই কয়টা এখানে, 5 4 20টা হাউস, 20টা এরিয়া আছে। সো 20টা থেকে অ্যাকচুয়ালি যে কোনো একটা ক্লাস্টার সিলেক্ট করছে, সেখান থেকে ধরেন 13, সেটার ভিতরে অনেকগুলো হাউস হোল্ড আছে। সো আমি এখন সেই 13তে গিয়ে সেই হাউস হোল্ডগুলোর ইনফরমেশন নিয়ে আসবো। আমার আসলে 9এও যাওয়া দরকার নাই, 6এও যাওয়া দরকার নাই, 7এও যাওয়া দরকার নাই। মানে বাকি যে ক্লাস্টারগুলো আছে তাদের একটাতেও যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট এইখান থেকে হাউস হোল্ডের ইনফরমেশনগুলো নিয়ে আসবো। সো আমার লিস্টিংটা এখান থেকে আসবে। সো আমি নেক্সট স্টেপে সব স্যাম্পলিং এই ক্লাস্টারটা থেকেই হবে। অন্য ক্লাস্টারগুলোর মধ্যে কোনো ধরনের স্যাম্পলিং হবে না বা ডেটা কালেকশন হবে না। সো এই হচ্ছে বিষয়টা। ক্লাস্টার স্যাম্পলিংটা হচ্ছে এইভাবে কাজ করে।
তো এই যে অন্যগুলো যে বাদ পড়ে গেল, তাদের থেকে যে আমি ইনফরমেশন নিলাম না, তো তাহলে আমি এটাকে আসলে কিভাবে জেনারেলাইজ করব? কিভাবে বলবো যে এটাই আসলে আমার সারা দেশের রিয়েল পিকচার দেয়? তো সেই জন্যই বললাম, এই যে ক্লাস্টারটা সিলেক্ট করলাম, সেই ক্লাস্টারটার ভেতরে ভেরিয়েশন ম্যাক্সিমাম হইতে হবে। তার ভেতরে সব ধর্মের, বর্ণের, অর্থ, মানে টাকা পয়সার দিক দিয়ে সব ধরনের মানুষ এটার ভেতর থাকতে হবে। সো এই যে যতগুলো ক্লাস্টার আছে, সবগুলো ক্লাস্টারের মধ্যে বৈশিষ্ট্য এমন হইতে হবে যে তাদের ভেতরের ভেরিয়েশন প্রায় সেম, এবং তারা সব অনেক বেশি ভেরিয়েবল ভেতরের মধ্যে। সো উইদিন হচ্ছে তাদের ভেরিয়েবিলিটি বেশি থাকতে হবে, আর বিটুইন ভেরিয়েবিলিটি কম থাকতে হবে। সো বিটুইন ভেরিয়েবিলিটি মানে হচ্ছে এই ক্লাস্টারের সাথে এই ক্লাস্টারের ভেরিয়েবিলিটি বা ভেরিয়েশন কম থাকতে হবে, মানে এদের বৈশিষ্ট্য প্রায় সিমিলার থাকতে হবে। যেমন এখানে দেখেন, এখানে দুইটা সবুজ আছে, এইখানে কোনো সবুজই নাই। তার মানে কিন্তু এই দুইটা ক্লাস্টার উইদিন ভেরিয়েবিলিটি খুবই বেশি, মানে সরি, বিটুইন ভেরিয়েবিলিটি খুবই বেশি। সো এরা কিন্তু ভালো ক্লাস্টার না। কিন্তু আবার দেখেন, এইটার সাথে এইটাতে, প্রথমটা আর লাস্টেরটার মধ্যে দুইটা সবুজ আছে, এখানেও দুইটা সবুজ আছে, একটা হলুদ আছে, একটা হলুদ আছে, জাস্ট একটা পয়েন্টে গিয়ে ডিফারেন্ট হয়ে গেছে। সো তাহলে কিন্তু আমি বলতে পারি যে এটা প্রায় ভালো, বাট খুব যে ভালো তাও কিন্তু না। সো পারফেক্ট ভালো ক্লাস্টার আসলে পাওয়া সম্ভব না, বাট ক্লাস্টারগুলো এমন ফর্ম আমরা চাই যাতে করে তাদের বিটুইন ভেরিয়েবিলিটি কম থাকে আর উইদিন ভেরিয়েবিলিটি বেশি থাকে। এটা ছিল মেইন প্রিন্সিপালটা আর কি ক্লাস্টার স্যাম্পলিং এর মধ্যে। আর স্ট্র্যাটিফাইড হচ্ছে তার উল্টাটা, আমাদের স্ট্রাটাম গুলাকে সব, মানে স্ট্রাটামের ভিতরে এলিমেন্টগুলোকে সব সেম হইতে হবে, বাট এখানে ডিফারেন্ট হইতে হবে। আর মাল্টি স্টেজ স্যাম্পলিং, আচ্ছা এটা তো যেটা বলতেছিলাম যে বড় ধরনের যখন কোনো সার্ভে হয়, তখন এই যে মাল্টিপল টেকনিক ইউজ হয় একসাথে। সে যেমন প্রথম স্টেজে হয়তো আহ, প্রথমে হয়তো ক্লাস্টারিং করলো, তারপর আরেকটা স্টেজে ক্লাস্টারিং করলো, তারপর সে স্ট্রাটিফাইড স্যাম্পলিং করলো, ফাইনালি গিয়ে ধরেন যখন বাসার নিচে আসলো, বিল্ডিং এর নিচে, সেখানে এসে হয়তো সিস্টেমেটিক স্যাম্পলিং করলো। সো এরকম আর কি, এক একটা স্টেজে, মানে কয়েকটা স্টেজে হয়, এক একটা স্টেজে এক একটা স্যাম্পলিং টেকনিক ইউজ হতে পারে। বাট আইডিয়ালি সবগুলো স্টেজে প্রবাবিলিটি স্যাম্পলিং কিন্তু ইউজ হচ্ছে। আমি কিন্তু এখন পর্যন্ত নন প্রবাবিলিটি কোনো স্যাম্পলিং এর কথা বলি নাই। এখন আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে কথা বলি। সো এই যে প্রথম যেটা ছিল কনভেনিয়েন্স স্যাম্পলিং, যে আসলে আমাদের কোনো ধরনের লিস্ট নাই যে আমরা এদের কাছে যাব, আমি জাস্ট মেসেজ দিয়ে দিলাম আমার বন্ধুকে যে বন্ধু তুমি আমার কোশ্চেনিয়ারটা ফিল আপ করে দাও। তো এটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। আর এটার মাধ্যমে সমস্যা হচ্ছে যে ধরেন আমার স্টাডির উদ্দেশ্য যেটা, সেটা হয়তো এইটার মাধ্যমে কখনোই ফিল আপ করা পসিবল না। যে আমার উদ্দেশ্য যদি হয় যে টিনেজারদের ড্রাগ এডিকশনের কারণে সোসাইটিতে কি খারাপ ব্যবস্থা মানে অবস্থা তৈরি হচ্ছে সেটা নিয়ে জানা, আমি যদি মেসেজ দেই এমন কাউকে যার আসলে এই ড্রাগ এডিকশন নিয়ে কিংবা ড্রাগ এডিক্টেড মানুষদের নিয়ে কোনো আগ্রহই নেই, সে জানেও না, তার দিন দুনিয়া হচ্ছে পড়াশোনা কিংবা ধর্মকর্ম, অথবা ধরেন আপনি ডাটা কালেক্ট, আপনার স্টাডির এরিয়া হচ্ছে, আপনার ইন্টারেস্ট এরিয়া হচ্ছে চিটাগং, কিন্তু আপনি ডেটা কালেক্ট করার জন্য কোয়েশ্চেনারটা পাঠাই দিচ্ছেন আপনার প্রবাসী কোনো বন্ধুকে বা দেশের বাইরে পড়াশোনা করতেছে এমন কাউকে। তো সে কি আর এই চিটাগং এর কোনো একটা প্রবলেম নিয়ে কোনো মানে মন্তব্য করলে সেটা কোনো লাভ আছে? তো না, বাট সো এটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পলিং এর সমস্যা। আপনার হয়তো ধরেন আপনি টার্গেট করছেন 300 জনকে থেকে কালেক্ট করবেন, কিন্তু এই 300 জনের মধ্যে 10 জন আসলে মেইন গোলটাকে রিচ করতে পারবে না। সো তখন আসলে যে ডাটা অ্যানালাইসিস করতেছে তাকে দোষ দিয়েও লাভ নাই, কারণ সে তো আর ডাটা বানায় নাই। সে টেস্ট করে দেখবে যে পি ভ্যালু মিলে না, সরি, ওই রিজেক্ট হয় না, হাইপোথিসিস মিট হচ্ছে না, কিছুই হচ্ছে না, কারণ হচ্ছে সেই ডেটা কালেকশনে। সো গোড়াতেই সমস্যা, পরবর্তীতে শত ইঞ্জিনিয়ারিং করেও লাভ নাই। সো পরে হচ্ছে দুইটা এক্সাম্পল দিয়ে রাখছি আমি, সার্ভিং শপার্স এট এ মল, অনলাইন পোলস শেয়ার্ড অন সোশ্যাল মিডিয়া। সো দেখেন, যারা সোশ্যাল মিডিয়া চালায় না তারা এই পোলেই তো অংশগ্রহণ করতে পারবে না। সো এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইউএসএ তে যে ইলেকশনের আগে বিভিন্ন নিউজ পেপারগুলো যে ভোটাভুটি করে সেটা। তো সেখানে যারা ওই নিউজ পেপারগুলো, ধরেন পত্রিকাগুলো পড়ে বা দেখে, তারাই তো আসলে শুধুমাত্র
সেগুলা অংশগ্রহণ করে। তো যারা ধরেন একটা স্পেসিফিক পার্টিকে সমর্থন করে, তারা সেই পার্টির সমর্থিত নিউজ পেপারগুলো দেখে বা বা টেলিভিশন দেখে। তো তারাই যদি সেখানে ভোট দেয়, সবসময় তো দেখবে যে ঠিক আছে আমার দল ভালো করবে। সো এইগুলো আসলে বায়াসড রেজাল্ট দেয়। সো কনফিডেন্স স্যাম্পলিং এর মাধ্যমে যা যা হয় সবকিছু আসলে ভোগাস আমার মতে। So এবার হচ্ছে কোটা স্যাম্পলিং দেখি। কোটা স্যাম্পলিং হচ্ছে, এটা মোটামুটি ইউজফুল কখন, যখন হচ্ছে ধরেন এক্সাম্পল দুইটা দেখেন তাহলে বুঝবেন যে আপনার টার্গেট হচ্ছে অবশ্যই 50% উইমেন এবং 50% মেনকে আপনার স্টাডিতে রাখতে হবে। কিংবা আপনাকে অবশ্যই এইজের একটা যে হোমোজিনিটি সেটা মেনটেন করতে হবে। যে আপনি আসলে মেনটেন করে দিলেন যে 20% পার্টিসিপেন্ট অবশ্যই 18 থেকে 25-এর মধ্যে হইতে হবে। সো এই ধরনের কোটা স্যাম্পলিং এর সমস্যা হচ্ছে এরাও কিন্তু ডেমোগ্রাফিক্যালি জেনারেল পিপলকে রিপ্রেজেন্ট করবে না। যেমন এক্সাম্পল দুইটাই দেখেন, আমি যে লিখে দিলাম নিচে, এনশোরিং 20% পার্টিসিপেন্টস আর এইজড 18 থেকে 25। সো বাংলাদেশের মানুষের যদি আমি এইজ ডিস্ট্রিবিউশন দেখি, সেখানে হয়তো দেখব যে আমাদের দেশের বিবিএস এর ডেটা অনুসারে এই এইজ গ্রুপের মধ্যে মানুষের সংখ্যা বা পার্সেন্টেজ 30, আমি ধরে নিলাম। সো যদি আমার জেনারেল পপুলেশনের এই গ্রুপের মানুষের পরিমাণ 30% হয়, আর আমার স্টাডিজ যদি 20% আমি টার্গেট করে দেই, সেটা তো আসলে আমার মানে স্টাডিটা তো তখন জেনারেলাইজেবল হবে না। আমি তখন হোল পপুলেশনের ক্ষেত্রে এইটা খাটে, আমার স্টাডির ফাইন্ডিংসটা হোল পপুলেশনের ক্ষেত্রে খাটে সেটা বলতে পারবো না। সো এইগুলা এমনভাবে ফিট করতে হবে যেন অ্যাটলিস্ট আমাদের পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করে। আদারওয়াইজ স্টাডিটা হচ্ছে স্পেসিফিক কোনো গ্রুপ কেন্দ্রিক হয়ে যাবে, যে হয়তো আমি আসলে কালেক্টই করছি শুধুমাত্র এদের থেকে, সেক্ষেত্রে এখানে 100% থাকবে, 100% পার্টিসিপেন্টস আর ইজ দিস। সো এই কোটা স্যাম্পলিং হচ্ছে আমি আগে থেকে স্পেসিফাই করে দেবো আমার যে আমার এই পরিমাণ ডেটা দরকার, এই পরিমাণ হয়ে গেলে স্টাডি শেষ, আই মিন ডেটা কালেকশন শেষ। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখন জাজমেন্ট স্যাম্পলিং এর ব্যাপারটায় আসি। এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন ধরেন আপনার কাছে লিস্ট নাই। লিস্ট নাই বলতে আমি বারবার যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। আপনার কাছে স্যাম্পলিং ফ্রেম নাই। স্যাম্পলিং ফ্রেম মানে হচ্ছে ওই যে শুরুর এক্সাম্পলটাতে যাই, স্টুডেন্টদের লিস্ট 1 থেকে 100 পর্যন্ত তাদেরকে আমি নাম্বারিং করতে পারবো, সেখান থেকে কাউকে পিক করতে পারবো। এই যে স্টুডেন্টটা যদি আমার পপুলেশন হয়, সেখান থেকে 10 জনকে সিলেক্ট করতে হবে, সেইটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রেম। 100 জন, 10 জন হচ্ছে আমার সেই স্যাম্পল। সো এখন ধরেন আমার এই যে একটা স্টাডি করতে চাচ্ছি, সেইটার জন্য যাদের থেকে আমার ডেটা কালেক্ট করতে হবে, সেই লিস্টটা আসলে এক্সিস্ট করে না। এবং আমি এমন একজন মানুষ যে আমি এখন 10 জন মানুষকে রিক্রুট করব সেই লিস্টটা তৈরি করতে, তারপর সেই লিস্ট থেকে প্রবাবিলিটি স্যাম্পলিং করব। এক্সকিউজ মি, এটা আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে যেটা করা হয়, যারা রিসার্চার থাকে, সে হয়তো কিছু পার্টিসিপেন্টকে নিজে পিক করে, যে ধরে নেয় যে এই যে মানুষগুলোকে আমি পিক করতেছি সে আসলে আমার পপুলেশন অফ ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে। So এমনভাবে পার্টিসিপেন্টগুলোকে পিক করা হয়। যেমন আমি খুবই নিশ একটা স্টাডি যদি চিন্তা করা যায়, যে ধরেন সরি, ধরেন আমার এইম হচ্ছে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে স্টাডি করা, বিভিন্ন জনের মতামত এরকম। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন জনের মতামত যে কথাটা বললাম, এটা যদি আমি কোয়ান্টিটেটিভ স্টাডি করতে চাই, সেক্ষেত্রে আমার স্যাম্পলিংটা এমনভাবে করতে হবে যেখানে মানুষগুলো থাকবে সমাজের ইকোনমি নিয়ে কাজ করে এরকম মানুষ, প্রফেসর লেভেলের বা বড় রিসার্চার তারা। সো আমার কাছে কিন্তু তখন মানুষগুলো অলরেডি জানা যে এদের কাছে গেলে আমি পাবো। এখন আমি তো সবার কাছে যাব না, আমি যাব অল্প কিছু মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্যাম্পল হয়ে গেল। তো আমার কাছে যদিও ফুল লিস্ট নাই, আমি জানি যে পটেনশিয়ালি এই মানুষগুলা পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে পারে, মানে পপুলেশন অফ ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করতে পারে। মানে যারা ইকোনমি নিয়ে ভাবে, সেই ইকোনমি নিয়ে ভাবা মানুষগুলোকে এই 10 জন হয়তো রিপ্রেজেন্ট করতে পারে। তো সেটা চিন্তা করে আমি যদি সেভাবে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি, সেটা হচ্ছে জাজমেন্ট স্যাম্পলিং। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে আমি যেটা বলছি, এটা better ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে
স্নোবল স্যাম্পলিং। সো স্নোবল স্যাম্পলিং মানে হচ্ছে আপনারা যদি স্নোবল দেখেন কিভাবে তৈরি হয়, ধরেন আপনি পাহাড়ের উপর থেকে একটা স্নোবল ফেলে দিলেন, কার্টুনে দেখছেন কিনা, টম এন্ড জেরিতে হয়তো দেখছেন, বাংলাদেশি আমরা তো তুষার দেখি নাই। সো দেখবেন একটা তুষার ফেলে দিলে যখন গড়ায় গড়ায় নিচে পড়ে, আস্তে আস্তে তুষারের বলটার কি স্নো বলটার সাইজ বড় হইতে থাকে। কারণ যত নিচে নামে আশেপাশের তুষারগুলোকে সে সাথে করে নিয়ে নামে। সো বলটা বড় হইতে থাকে, এক সময় অনেক বড় হয়ে যায় সবার নিচে গিয়ে। সো এই যে পথ চলার পথে আরো অনেককে নিয়ে নিয়ে নামতেছে, একটা চেইন তৈরি করতেছে, এইটাই হচ্ছে স্নোবল স্যাম্পলিং বলা হচ্ছে এই জন্য। সো ধরেন আপনার টার্গেট পপুলেশন হচ্ছে আহ, খুবই রেয়ার কোনো মানে মানুষজন, যাদেরকে আসলে সহজে পাওয়া যায় না। হ্যাঁ, ধরেন গাম খায় বাচ্চা কাচ্চা যে আছে রাস্তাঘাটে, এইসব ছেলেপেলেরা হচ্ছে আপনার স্টাডির বিষয়বস্তু। So, আপনি তো আর ওই গিয়ে হুটহাট কাউকে পাবেন না। আপনি যার থেকে ধরেন একটা বাচ্চার থেকে তথ্য সংগ্রহ করলেন, তাকে জিজ্ঞেস করলেন যে আরো কয়েকজনকে দেখা দাও বা তাদের কাছে নিয়ে যাও, সে হয়তো তাদের কাছে নিয়ে গেল, সেই তাদেরকে আপনি আবার জিজ্ঞেস করলেন যে আমাকে আরো কারো কাছে নিয়ে যাও। সো এইভাবে হচ্ছে নেটওয়ার্কটা চলতে থাকে, এবং এই জন্য এটাকে স্নোবল স্যাম্পলিং বলা হয়। তো এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, রিসার্চ অন সোশ্যাল নেটওয়ার্কস, গ্যাং মেম্বার্স। আচ্ছা, সো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? ওকে। সো আমরা তো এতক্ষণ পপুলেশন থেকে কিভাবে স্যাম্পল সিলেক্ট করা যায় সেটা দেখলাম, তাই না? পপুলেশন মানে হচ্ছে যে ফুল লিস্ট। এখন সবসময় তো পপুলেশনে যাওয়া যায় না, এখন আমাদের কাছে আছে শুধুমাত্র স্যাম্পল। তো এই স্যাম্পলকে নিয়ে আমি এখন কি করব? স্যাম্পলটা তো মানে প্রবাবিলিটি স্যাম্পলিং এর মাধ্যমেও স্যাম্পল পাওয়া যেতে পারে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মাধ্যমেও স্যাম্পল পাওয়া যেতে পারে। তো এই স্যাম্পলকে নিয়ে আমার নেক্সটে আগাইতে হবে। হইতে পারে সেটা স্ট্যাটিস্টিক্যাল কোনো মডেল ফিট করার প্রয়োজন হতে পারে, তারপর কোনো হাইপোথিসিস টেস্ট করার প্রয়োজন হতে পারে, কোনো ডেটা মাইনিং করার প্রয়োজন হতে পারে, বা ডিপ লার্নিং করা যেতে পারে, মেশিন লার্নিং মেথডস ইউজ করা যেতে পারে। সো অনেক কিছুই করা পসিবল এখন আমার এই ডেটা দিয়ে। সো ডেটা যদি ভালো না হয়, পরে যত কিছুই করি, যত ইঞ্জিনিয়ারিং করি, কোনো লাভ নাই। সো স্যাম্পল হাতে আসার পর, যেহেতু স্যাম্পল টপিকটার মধ্যে আছি, আমি এই জন্য হচ্ছে স্যাম্পলের সাথে রিলেটেড অন্য একটা টপিককে নিয়ে আসি, এটা হচ্ছে রিস্যাম্পলিং টেকনিক। সো এটা হচ্ছে যে আমার হাতে যে স্যাম্পলটা আসছে, এই স্যাম্পলটা নিয়েই আবার স্যাম্পলিং করা। সো মানে ধরেন আপনার হাতে 10 জন মানুষ আছে বা 10টা অবজারভেশন আছে, এই 10টা অবজারভেশনকেই আপনি আবার স্যাম্পলিং করবেন। সো এই স্যাম্পলিংটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেথড, আর একটা হচ্ছে জ্যাকনিফ মেথড। সো জ্যাকনিফ মেথডটা অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি আগে আসছে, এইটা অ্যাকচুয়ালি আগে ইন্ট্রোডিউস করা হয়েছে, বুটস্ট্র্যাপটা আসছে পরে। কারণ বুটস্ট্র্যাপটা হচ্ছে অনেক কম্পিউটিং পাওয়ার নেয়, প্রচুর পরিমাণ এখানে লুপ চালাইতে হয়। কিন্তু জ্যাকনিফে আসলে এতগুলো লুপ চালাইতে হয় না। সো লুপ চালানো বলতে কি বোঝাচ্ছি এটা সামনে আর এক কোডে গিয়ে দেখবো। সো ডেফিনেশনটা যেটা, সেটা হচ্ছে রিস্যাম্পলিং ইজ দ্য ক্রিয়েশন অফ নিউ স্যাম্পলস বেসড অন ওয়ান অবজার্ভ স্যাম্পল। সো আমি একটাই স্যাম্পল নিছি পপুলেশন থেকে, বা আমার সার্ভে একবারই হয়েছে, আমি বারবার সার্ভে করি নাই। সো ওই যে একবার স্যাম্পল নিলাম, সেই একটা স্যাম্পল থেকে আমি নতুন নতুন স্যাম্পল ক্রিয়েট করব। সো প্রথমটা হচ্ছে বুটস্ট্র্যাপ স্যাম্পলিং। তো এটা হচ্ছে স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট ফ্রম দ্য অরিজিনাল স্যাম্পল টু ক্রিয়েট মেনি নিউ বুটস্ট্র্যাপ স্যাম্পলস। সো আর এক কোডে গেলে আরো ক্লিয়ার হবেন, বা টার্মিনোলজিগুলো আপাতত মাথায় ঢুকাই। বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা যে স্যাম্পলগুলো পাই তাদেরকে বুটস্ট্র্যাপ স্যাম্পলস বলা হচ্ছে। জ্যাকনিফের মাধ্যমে আমরা যে স্যাম্পলগুলো পাই তাদেরকে জ্যাকনিফ স্যাম্পলস বলা হচ্ছে। তো এই দুইটার ইউজ কেস ডিফারেন্ট। জ্যাকনিফ স্যাম্পলটা ইউজ করা হয় যে থার্ড কোনো একটা এস্টিমেট করা হয়েছে সেটার বায়াস অ্যান্ড ভ্যারিয়েন্স এস্টিমেট করার জন্য। বায়াস মানে হচ্ছে আমি যে এস্টিমেটটা পেয়েছি, ধরেন আমার 100 জন যে স্টুডেন্ট ছিল তাদের থেকে আমি যে 10 জনকে সিলেক্ট করলাম, সেই 10 জনের এভারেজ এইজ যদি আমার একটা এস্টিমেট হয়, লেটস সে সেই এস্টিমেটটা হচ্ছে 18, আর অ্যাকচুয়ালি ওই 100 জনের বয়স হচ্ছে 19। তাহলে এই যে অ্যাকচুয়াল এইজ যেটা আমার পপুলেশনের ছিল, আর যেটা আমি পেলাম এই মাত্র স্যাম্পল থেকে 18,
এই দুইটার যে পার্থক্য সেটাই হচ্ছে বায়াস। সো অ্যাকচুয়াল ছিল 19, আমার স্যাম্পল দিয়েছে 18, সো বায়াস হচ্ছে 1। সো এটাই হচ্ছে প্যারামিটার, আর এস্টিমেটের মধ্যে যে ডিফারেন্স সেটাকে বায়াস বলা হয়। সো ইউজফুল ফর এস্টিমেটিং বায়াস আর ভেরিয়েন্স অফ এন এস্টিমেট। সো ভেরিয়েন্স তো আমরা অলরেডি জানি। তার মানে হচ্ছে আমি যদি মাল্টিপল টাইমস স্যাম্পলিং করি, যেটা বললাম ওই 100 জন ছিল সেখান থেকে আমি তো একটা স্যাম্পল নিলাম, রাইট? আমি যদি এরকম আরও কয়েকটা স্যাম্পল নেই, প্রত্যেকটা স্যাম্পলের অ্যাভারেজ এজ ডিফারেন্ট হওয়ার চান্স আছে। সো এই যে ডিফারেন্সটা, সেখানে তো কিছু ভেরিয়েবিলিটি হচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে যে ভেরিয়েন্স অফ এন এস্টিমেট। আর বুটস্ট্র্যাপের ইউজগুলো ছিল ইউজফুল ফর ক্রিয়েটিং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। সো এটার পরের টপিকটাই বিভিন্ন ধরনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এক্স্যাক্টলি এইটাই যে ইউজ হবে তা না, বাট এইটা ইউজ করেও স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করা যায়। আরেকটা ইউজফুল হচ্ছে ফর এস্টিমেটিং কনফিডেন্স ইন্টারভাল। সো অনেক অনেক সময় নাম শুনে থাকবেন বুটস্ট্র্যাপ কনফিডেন্স ইন্টারভাল। সো ওইটার প্রিন্সিপালটাই হচ্ছে বুটস্ট্র্যাপিং, সেখান থেকে আর কি এই কনফিডেন্স ইন্টারভালগুলো পাওয়া যায়। সো আমরা এখন এগুলোর এক্সাম্পল আরে আছে, সো এই স্লাইডে নাই, আপাতত কনসেপ্টটা মাথায় রাখি। এখন আমি আরে চলে যাব। আচ্ছা, বুটস্ট্র্যাপ স্যাম্পলিংটা সম্পর্কে একটু কথা বলে নেই। আমরা যে স্যাম্পলিংগুলো করি ইউজুয়ালি, এতক্ষণ যেগুলো করে আসছি সেগুলো ছিল পপুলেশন থেকে স্যাম্পল পিক করা। বাট রিস্যাম্পলিং টেকনিকে স্যাম্পল থেকে স্যাম্পল পিক করা হয়। সো দুইটা ভাবে স্যাম্পলিং করা যায়। একটা হচ্ছে আমি স্যাম্পল থেকে উইথ রিপ্লেসমেন্ট সেম সাইজের স্যাম্পল নিতে পারি। দ্যাট ইজ, আমি যে ধরেন 100 জন থেকে 10 জন পিক করলাম, সেই 10 জন থেকেই আমি আবার 10 জনকে পিক করলাম। সো সেক্ষেত্রে কিন্তু কোনো একজন অবজারভেশন মাল্টিপল টাইমস আসার একটা চান্স আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ব্যাপারটা। আর জ্যাকনিফের ব্যাপারটা হচ্ছে আমি যে 10 জনকে পিক করলাম, সেই 10 জন থেকে একজনকে বাদ দিয়ে বাকি 9 জন, এই 9 জনকে নিয়ে একটা জ্যাকনিফ স্যাম্পল। আবার ওই একজনকে ইনক্লুড করে অন্য একজনকে বাদ দিয়ে বাকি 9 জনকে নিয়ে আরেকটা জ্যাকনিফ স্যাম্পল। সো এইভাবে 3 নাম্বার জনকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে একটা স্যাম্পল। আবার 4 নাম্বারকে বাদ দিয়ে বাকি 9 জনকে নিয়ে আরেকটা জ্যাকনিফ স্যাম্পল। সো এইভাবে আমি অ্যাকচুয়ালি এই 10 জন মানুষের স্যাম্পল থেকে 10টা জ্যাকনিফ স্যাম্পল পাবো। এবং প্রত্যেকটা জ্যাকনিক স্যাম্পলের সাইজ হচ্ছে 9। কারণ যখনই আমি একটা জ্যাকনিক স্যাম্পল পিক করতেছি সেখানে আমি একজনকে বাদ দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে জ্যাকনিক স্যাম্পলের ইয়েটা, ফান্ডামেন্টাল ব্যাপারটা। আর বুটস্ট্র্যাপে হচ্ছে যে 10 জন থেকে উইথ রিপ্লেসমেন্ট নিচ্ছি, সো যে কোনো একটা মাল্টিপল টাইমস আসার চান্স আছে। সো যখন একটা মাল্টিপল টাইমস আসবে তার মানে হচ্ছে অন্য কোনো একটা এখানে আসার চান্স পাচ্ছে না। ধরেন 3 জন যদি এখানে মাল্টিপল টাইমস চলে আসে, তাহলে অন্য 3 জন এখানে আসার চান্স পায় নাই। সো বুটস্ট্র্যাপ স্যাম্পলটা হচ্ছে ওইভাবে কাজ করে, আর জ্যাকনিপটা হচ্ছে একজন বাদ দিয়ে বাকি 9 জনকে নিয়ে থাকে। সো 9 কথাটা বলতেছি কারণ আমি এই যে এক্সাম্পল দিয়েছিলাম 10 দিয়ে। সো এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, পরে কি লেখা আচ্ছা, কি বলে, র্যান্ডম ফরেস্ট যে অ্যালগোরিদম আছে, এটা মেশিন লার্নিং আপনারা সামনে দেখবেন। ওখানে হয় কি, যে প্রথমে আপনার কাছে আসলে ধরেন 1000 জন, 1000টা ডেটা আছে। 1000টা ডেটা থেকে প্রথমে অনেকগুলো বুটস্ট্র্যাপ স্যাম্পল তৈরি করে, হইতে পারে 1000টা। মানে 1000টা ডেটা থেকে, মানে আপনার স্যাম্পল সাইজ হচ্ছে 1000, সেখান থেকে আপনি 1000 সাইজের আরও 1000টা স্যাম্পল নেবেন। সো প্রত্যেকটার মধ্যে আসলে কি হচ্ছে তাহলে, এখানে ধরেন 1000টা অবজারভেশন, বুস্টের স্যাম্পল এখানে 1000টা বুস্টের স্যাম্পল নিলেন। এটা হচ্ছে একটা বুস্টের স্যাম্পল, দুইটা বুস্টের স্যাম্পল, তিনটে, এভাবে হচ্ছে 1000টা। প্রত্যেকটার ভিতরে সাইজ হচ্ছে 1000। সো সে আসলে এইভাবে রিস্যাম্পলিং করতেছে, সেম স্যাম্পল থেকে আবার স্যাম্পল নিচ্ছে, নিয়ে সেটার মধ্যে সে ডিসিশন ট্রি ফিট করতেছে। সো এটা একটা ডিসিশন ট্রি, এটা একটা ডিসিশন ট্রি। সো আপনার বুটস্ট্র্যাপ স্যাম্পল যদি লেটস সে 100টা হয়, সেক্ষেত্রে আপনার ডিসিশন ট্রিও তৈরি হবে 100টা। এবং 100টা ডিসিশন ট্রি থেকে আপনি 100টা প্রেডিকশন পাবেন। তো তারপর হচ্ছে ডিপেন্ডিং অন
ভেরিয়েবলের আউটপুট কি হবে, এটা ক্যাটাগরিক্যাল হলে ভোটিং হবে, আদারওয়াইজ অন্য কিছু হবে, এইভাবে হচ্ছে ব্যাপারটা কাজ করে। তো মেন কথা হচ্ছে এই রিস্যাম্পলিং এর টেকনিকটা পরবর্তীতে ইউজ হবে, জ্যাকনিফের টেকনিকটাও পরবর্তীতে কোনো একটা জায়গায় ইউজ হবে। আচ্ছা, আমরা এখন এগুলোর কোড দেখি। ক্লাস 15 রেকর্ড হচ্ছে। তো আমি যেহেতু এখানে পুরো কাজটাই র্যান্ডমনেসের উপর বেস করে করতেছি, সো আমার আসলে একটা সিড সেট করে নেওয়া উচিত। সো পরবর্তীতে যখনই হচ্ছে মানে যতবারই আমি কোনো র্যান্ডম কোনো কাজ করব, ততবারই আমার একটা সিট সেট করে নেওয়া উচিত। এবং আইডিয়ালি একটা এক্স্যাক্টলি একই নাম্বার রাখা উচিত সব জায়গায়। So আমি যদি এইখানে ধরেন 42 দিয়ে পরে একটা স্যাম্পলিং করি, পরে যদি আবার অন্য কোথাও অন্য কোনো স্যাম্পলিং করি, সেক্ষেত্রে আসলে এই নাম্বারটা রাখাই ভালো আমার নিজের কাজে কনসিস্টেন্ট থাকার জন্য। ঠিক আছে, ওকে। তো আপনারা কয়জন আছেন? 14 জন। তো আপনাদের থেকে আমি এখন ডেটা নিব, গেট ডেটা ফ্রম স্টুডেন্টস। আচ্ছা, সবাই একটু কষ্ট করে চ্যাট বক্সে কি ডাটা নেওয়া যায় আপনাদের ইয়ে করেন, ওয়েট মনে আছে কিনা? হ্যাঁ, আপনাদের ওজন কত সেগুলো লিখে দেন, কার ওজন কত লিখে দেন, আমি এখানে না, এন্ট্রি। হাইট হাইট নেবেন। হাইটটা বেটার হবে, আই থিঙ্ক সবাই জানে। আচ্ছা, হাইট হাইট বলেন। হাইটের সমস্যা হচ্ছে যে ভেরিয়েশনটা কম থাকবে। ওহো। আচ্ছা, ব্যাটারির তাহলে পার্সেন্টেজ বলেন, মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজ বলেন। বলতে হবে না, মেসেজে লিখে দেন, আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। আমারটা লিখি, আমারটা হচ্ছে 41, 79, 82, 79, 61, 59, 52, 76। কয়জন হইলো? 1 2 3 4 5 6 7, 36। প্লিজ সবাই ডাটা দেন, অনেকে ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। মাত্র 8টা হয়েছে। এই আপনাদের আশেপাশে আরো মোবাইল থাকলে সেখান থেকে দেখে দেন। শুরুতে একজনেরটা বাদ গেছে। টোটালি 10টা তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। 79, 79, 82, 82, 90 বাদ গেছে। 90 আছে একজন। যাই হোক, আচ্ছা অনেকজন হয়ে গেছে, আপাতত চলবে। 12 জন হয়েছে। ও, নিচে আরো আসছে আবার। 78, 92 আসছে একজন। 78, 39। ওকে, ঠিক আছে, যথেষ্ট। 15টা হয়ে গেছে। সো দেখি আমরা এটার সামারিটা দেখি কি অবস্থা। সামারি ডেটা, মিনিমাম হচ্ছে 36, ম্যাক্সিমাম হচ্ছে 92, এভারেজ হচ্ছে 68। ওকে, এটার হিস্টোগ্রামটা দেখি, ডেটা। সো হিস্টোগ্রাম দেখা যাচ্ছে এরকম, এবং এই জায়গাটায় বেশি মনে হচ্ছে 70 থেকে 90-এর ঘরে। So আমরা যদি কোয়ান্টাইলটা দেখি, কোয়ান্টাইল মনে হচ্ছে বিভিন্ন পার্সেন্টাইলের ভ্যালুগুলো কিরকম, 1%-এ কত, 25-এ কত, সেরকম। আমি ডেটা দিয়ে রান দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি 75 হচ্ছে 80। ওকে, সো আমরা এখন বুটস্ট্র্যাপটা ফার্স্টে দেখি। বুটস্ট্র্যাপে কি বলছিলাম? আচ্ছা, বুটস্ট্র্যাপ না, সরি, আমরা ফার্স্টে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা শুরুতে দেখি। সো আমার টার্গেট যদি হয় এই 15 জন থেকে 4 জনকে পিক করা, সো সেক্ষেত্রে আমি স্যাম্পল ফাংশনটা ইউজ করব। তো মনে আছে কিনা, শুরুর দিকে ছিল ভেক্টরের ক্লাসগুলো যখন নিয়েছিলাম। তো স্যাম্পল ফাংশনটা ইউজ করা হয় একদম সোজা কথায় র্যান্ডম স্যাম্পলিং করার জন্য। সেটার ভেতরে প্রথমে দিতে হবে যেখান থেকে আমি ডেটাগুলো পিক করতে চাচ্ছি। তার মানে প্রথম যে আর্গুমেন্ট সেটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম।
তারপরেরটা হচ্ছে সাইজ, কতজনকে আমি পিক করতে চাচ্ছি। So, আমি 4 দিলাম। So, এখন যদি আমি জাস্ট রান দিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে। সো এই যে রানটা দিলাম আমি, 4 জনকে পাইছি, 36, 92, 76 এবং 82। আমি যদি আবার রান দিই, চেঞ্জ হয়ে গেল। আবার রান দিই, চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হইলো কেন? কারণ আমি সিটটা সেট করি নাই। সো সিটটা যদি এখন সেট করি, সিট সেট করলাম 42, তারপর এটা রান দিলাম, এখন এটা 79, 82, 39, 52। কিন্তু এখন যদি আমি এটা আবার রান দিই, চেঞ্জ হয়ে গেল। সো এর মানে হচ্ছে আমি যতবারই এই স্যাম্পলিংটা করতে চাবো, আমাকে প্রথমে এটা রান দিয়ে নিতে হবে, সেট ডট সিটটা সেট করে নিতে হবে। সো সিট ভ্যালু আমি 42 এটা সেট করে নিছি। আমি যদি এখন আবার রান দিই, আমি এক্স্যাক্টলি আগের রান অ্যান্সারটা এখন পাবো। সো এই সেট মানে সিট ভ্যালুটা আসলে এনশিওর করে আমি যখন স্যাম্পলিং ফ্রেম থেকে কোনো কিছুকে সিলেক্ট করতেছি, সেটা যেন রিপ্রোডিউসিবল হয়। আমি ধরেন আমি কাজটা করলাম, আমার সুপারভাইজারকে পাঠালাম, সে যদি দেখে আমার স্যাম্পলিং ফ্রেম থেকে ডিফারেন্ট স্যাম্পল আসতেছে, তাহলে তো সমস্যা। ধরেন আমি এখন সকালে বসে কাজ করলাম, বিকেলে বসে আবার সিলেক্ট করলো অন্য একটা, পাইলে তো সমস্যা। আমি কি তখন ফিল্ডের মানুষজনকে বলবো যে আপনারা এখন ওই হাউস হোল্ডে যায়েন না, আমার আমার এখানে তো অন্যটা পিক মানে সিলেক্ট হয়েছে। তো এই কাজ করা যাবে না, অবশ্যই মনে করে সেট ডট সিটটাতেই কাজ করে নিতে হবে। সো যেটা বলতেছিলাম, বুটস্ট্র্যাপ স্যাম্পলিং যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই স্যাম্পলিংটা অনেকবার করতে হবে, এবং এই সাইজটা হবে এক্স্যাক্টলি সেম অ্যাজ দিস। এটার যতগুলা সাইজ বা লেন্থ, এটাও তত হইতে হবে। তো তার মানে হচ্ছে আমার হাতে এখন এটাই স্যাম্পল, সরি, আচ্ছা আমি এটাকে পপুলেশন ধরে নিই, ঠিক আছে? এটাকে পপুলেশন ধরে নেই। আমি এখানে একটা স্যাম্পল সিলেক্ট করি, স্যাম। স্যাম্পলটার সাইজ একটু বড় করে নেই, ধরুন 7টা নিলাম। সো এটা সরাই দিই। এটা ছিল আমার ডেটা। এটা রান দিচ্ছি, তাহলে আমার একটা স্যাম্পল ক্রিয়েট হবে যেখানে 7টা অবজারভেশন আছে। এই হচ্ছে স্যাম। তো স্যামের মধ্যে অবজারভেশন সংখ্যা হচ্ছে 7টা। এইটার হিস্টোগ্রামটা যদি আমি দেখি, তাহলে আমি এই ডেটার ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা আইডিয়া পাবো। So, আমার ডেটার ডিস্ট্রিবিউশন হচ্ছে 30 থেকে প্রায় 90-এর কাছাকাছি এরকম ছড়ানো, ম্যাক্সিমাম হচ্ছে এই জায়গাতে আছে। তো এই হচ্ছে আমার স্যাম্পল অনুযায়ী আমি কি দেখতে পাচ্ছি সেইটা। বাট আমার পপুলেশন অনুযায়ী আমি দেখতে পাচ্ছিলাম এরকম, যে 70 থেকে 90-এর ঘরে একটু বেশি। বাট আমার স্যাম্পল স্যাম্পল অনুযায়ী 70 থেকে 90-এর ঘরে বেশি। সো মোটামুটি অ্যাকচুয়াল পিকচার এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সো এখন আমরা বুটস্ট্র্যাপ স্যাম্পল কিভাবে কাজ করতেছে সেটা দেখি। বুটস্ট্র্যাপ স্যাম্পল কাজ করবে, আমার যে স্যাম্পলটা হাতে আছে এখন স্যাম ভেরিয়েবলের মধ্যে, আমি এখান থেকেই আবার 7টা করে অবজারভেশন সিলেক্ট করব উইথ রিপ্লেসমেন্ট। সো স্যাম্পল থেকে এখন আমার স্যাম্পলিং ফ্রেম চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে স্যাম্পলিং ফ্রেমটা হচ্ছে স্যাম। আর সাইজ হচ্ছে এক্স্যাক্টলি স্যামের লেন্থের সমান। স্যামের লেন্থ হচ্ছে 7। আমি এখানে লিখতেছি 7। আমি হার্ড কোড কেন করবো, আমি এখানে লিখে দিব লেন্থ অফ 7, সরি লেন্থ অফ স্যাম, যাতে করে আমি এখানে যদি এখন আবার চেঞ্জ করি, এখানে যেন আবার চেঞ্জ করা না লাগে, অটোমেটিক যেন এখানে চেঞ্জ হয়ে যায়। আর একটা আর্গুমেন্ট সেট করতে হবে, রিপ্লেস ইকুয়াল টু ট্রু, যেন উইথ রিপ্লেসমেন্ট এই কাজটা হয়। সেটাকে এখন রান দিচ্ছি। রান দিলে স্যামে কি ছিল সেটা দেখি। এটা ছিল স্যাম, আর এটা হচ্ছে রিস্যাম্পলড, একটা রিস্যাম্পল করা হয়েছে এখানে। এটা যদি আমি আবার রান দিই, আবার রিস্যাম্পল হবে, এখন অন্য ভ্যালু আসবে। সো বুটস্ট্র্যাপের বেলায় কিন্তু ভুলেও এটা বারবার সিট সেট করবেন না। হ্যাঁ, কারণ এটা যদি আপনি বারবার সিট সেট করেন, বারবার সেম ভ্যালু আসবে। সো রিস্যাম্পলের যে উদ্দেশ্য সেটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। সো রিস্যাম্পলের উদ্দেশ্য হচ্ছে এই স্যাম্পলটাকে থেকে আমি এখন মানে বারবার পিক করব, বাট বারবার পিক করলে বিভিন্ন রকমের ডাটা আসবে, আমার ডিস্ট্রিবিউশন একটা ক্রিয়েট হবে। সো এখন দেখি
কিভাবে সেটা করা যায়। তো প্রথমবারে এটা হইলো, এটার একটা মিন আসবে, সেটার মিনটা ধরলাম, কত আসলো, 66.85। আবার রান দিই, 66.42। আবার 71। আবার 74, 69, 80। তো দেখেন আমি আসলে কি পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যদি স্যামের মিন দেখতাম, আর আমার এস্টিমেট, ধরুন আমার টার্গেট হচ্ছে এভারেজটা বের করা, আমি যদি অ্যাকচুয়ালি মিনটা বের করতাম আমি 69 পাচ্ছি, প্রত্যেকবার 69ই পাবো। তো আমার কিন্তু পপুলেশনের কাছে গিয়ে বারবার স্যাম্পলিং করার কোনো সুযোগ নাই, আমি স্যাম্পলিংটা একবারই করছি। কিন্তু এখন এই স্যাম্পলের মধ্য থেকে নতুন করে স্যাম্পলিং করতেছি বুটস্ট্র্যাপিং এর মাধ্যমে, এবং সেটা করে আমি ডিফারেন্ট মিন পাচ্ছি এক একবার। সো এটা অ্যাকচুয়ালি আমাকে এক ধরনের মানে সিউডো ভিউ দিচ্ছে, যে আমি আসলে যদিও অ্যাকচুয়াল পপুলেশনের ভেরিয়েবিলিটি পপুলেশন থেকে জানতে পারছি না, কিন্তু আমি যে স্যাম্পলটা নিলাম সেই স্যাম্পল থেকে ওই ভেরিয়েবিলিটিটা বের করার চেষ্টা করতেছি। সো দেখেন আমার যে স্ট্যাটিস্টিকটা আছে এখানে সেটা হচ্ছে এভারেজ। তো গতকাল আমি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে কথা মানে সরি, আজকে আমি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো একটু পরে। বাট তার আগে বলি, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এই যে অ্যাভারেজগুলো আসতেছে এক একবার এক একটা, এই যে এখন 69, আবার 76, 69, এদের যে একটা ডিস্ট্রিবিউশন আমার হাতে আসবে সেটাকেই বলা হয় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। তো গতদিন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এন্ড আমার এক্স্যাক্টলি যে ডেটাটা পপুলেশন, মানে যে পপুলেশন থেকে আমার ডেটাটা আসতেছে সেই পপুলেশনের ডিস্ট্রিবিউশনটাকে আমি বললাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বাট স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হচ্ছে এই যে স্যাম্পলটা আমার হাতে আছে, এই স্যাম্পলটার যদি আমি বারবার পিক করতাম পপুলেশন থেকে, ধরান ওই যে 100 জন মানুষ থেকে, স্টুডেন্ট থেকে যে আমি ডেটা পিক করতেছিলাম, কি বলে, আহ, দশটা 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 করে। সো ওই 10 জনের ডেটাকে নিয়ে আমি একটা ডিস্ট্রিবিউশন পেতাম, আবার 10 জন নিলে আরেকটা ডিস্ট্রিবিউশন পেতাম। এইটাকে বলা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। আর এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মিনের ডিস্ট্রিবিউশন। সো এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক, এটা একটা 69, আবার 71। এই ভ্যালুগুলো দিয়ে আমরা মিনের ডিস্ট্রিবিউশন পাবো। সো ওইটার জন্য একটা কোড লেখা হয়েছে পরে, জাস্ট এইটাকেই কপি করে এখানে বসায় দেওয়া হয়েছে। আচ্ছা খেয়াল করেন এখানে অ্যাকচুয়ালি ওই সাইজ কত সেটা বলা হয় নাই। সো সাইজ না বলার কারণে ডেটার লেন্থ যত, বাই ডিফল্ট সেই পরিমাণ স্যাম্পলই এখান থেকে পিক করবে। সো আমি এইটাকে রাখি। হুম, এখন কি হচ্ছে, এখন এই যে আমি যেটা কাজ এইমাত্র ম্যানুয়ালি করতেছিলাম, যে এই যে রান দিলাম, একটা ভ্যালু পেলাম, আরেকটা ভ্যালু পেলাম, আরেকটা ভ্যালু পেলাম, এই কাজটা এখন রেপ্লিকেট ফাংশনের মাধ্যমে 10,000 বার করা হবে। এবং প্রত্যেকটা রেপ্লিকেশনের মধ্যে যে ভ্যালুগুলো আসবে, যে এই যে ভ্যালুগুলো আসবে, এই ভ্যালুগুলো এই বুটস্ট্র্যাপ মিনস যে অবজেক্টটা আছে এটার মধ্যে গিয়ে সেভ হবে। ঠিক আছে। So আমি এতগুলা না দিয়ে প্রথমে 10টা রান দিয়ে দেখাই। এখানে আগেই অ্যাসাইন না করি, কপি করে এখানে রাখলাম। So এখন রান দিই, দেখেন আমি এই জিনিসটাকে 10 বার রান দিলাম রেপ্লিকেট ফাংশনের মাধ্যমে। প্রত্যেকবার এক এক ভিন্ন ভিন্ন রেজাল্ট আসছে, কখনো 76 আসছে, কখনো 73 আসছে, 79 আসছে, 71 আসছে, এইভাবে হচ্ছে বিভিন্ন রকমের ভ্যালু আমি এখানে পাচ্ছি। সো এটাকে যদি আমি 10 বারের বলে 10,000 বার করি, 10,000, এটা বেশি হয়ে গেছে, 10,000 বার করি, তাহলে আমি 10,000টা এরকম অ্যাভারেজ ভ্যালু পাবো এই একটা স্যাম্পল থেকেই। সেটাকে এখন রান দিলাম। আমি যদি এটা লেন্থটা চেক করি এখানে, তাহলে দেখা যাচ্ছে 10,000। সো এটার সামারিটা চেক করি, সামারি অফ হোয়াট, বুটস্ট্র্যাপ মিনস। বুটস্ট্র্যাপ মিনের সামারি হচ্ছে 69.87। আর আমার পপুলেশনের সামারি ছিল কত, পপুলেশন মানে হচ্ছে শুরুতে যেটা ছিল ডেটা, ওইটার সামারি ছিল হচ্ছে 68.33। আর আমার যে স্যাম্পলটা আমি পিক করছিলাম 7টা অবজারভেশন দিয়ে, সেটার সামারি কত ছিল, 69.86।
আচ্ছা, মানে যদিও বেশি ছিল, ভালো আসছে প্রায় পপুলেশনের কাছাকাছি। পপুলেশন কোনটা এটা? তো পপুলেশনেরটা ছিল হচ্ছে 68.33, এটা 69.86। সো ডিফারেন্স কত? প্রায় কাছাকাছি। বাট বুটস্ট্র্যাপ স্যাম্পলিং এনশিওর করতেছে আমি যেন একটা ডিস্ট্রিবিউশন পাই। এখন বলি আসলে আমি এক্সট্রা কি ইনফরমেশনটা পাচ্ছি বুটস্ট্র্যাপের মাধ্যমে। প্লটটা দেখাই। বুটস্ট্র্যাপ মিনস, এখানে ggplot2 এর ভেতরে এই বুটস্ট্র্যাপ মিনসটাকে একটা ডেটা ফ্রেম হিসেবে পাস করা হয়েছে। সেটার ভিতরে অ্যাস্থেটিকের মধ্যে এই মানে বুটস্ট্র্যাপ, আচ্ছা ডেটা ফ্রেমটা ফার্স্টে ক্রিয়েট করি আলাদা। ডিএফ। সো ডিএফ এ কি আছে এখন? হেড অফ ডিএফ। সো এখানে একটা কলাম আছে, যেই কলামের মধ্যে আমার ওই 10,000টা এভারেজ ভ্যালু আছে। সো এটাকে যদি আমি এখন এক্স অ্যাক্সিসে রাখি, আর এই ডিএফ কে যদি আমি এখন ডেটাতে রাখি, আর একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে বিনস হচ্ছে 30টা, কালার হচ্ছে এটা, কালার সরি ফিল হচ্ছে এটা, কালার হচ্ছে এটা, টাইটেল হচ্ছে এরকম। সো এটা রান দিচ্ছি। সো রান দিলে এরকম একটা ডিস্ট্রিবিউশন আমার হাতে আসলো। সো আমাদের অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল আরেকবার দেখে আসি। ডেটা, এটা ছিল আমার অ্যাকচুয়াল ডেটা ডিস্ট্রিবিউশন। সো হিস্ট্রি দিয়ে আমরা দেখাটা দিও, এটা ছিল অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন। আর এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশন। সো বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশন অফ মিন, মিনের ডিস্ট্রিবিউশন। সো তার মানে হচ্ছে আমি যদি ধরে নেই যে এই স্যাম্পল থেকে আমি ডেটা না নিয়ে পপুলেশনটা থেকে ডেটা নিছি, এবং সেখান থেকে আমি হচ্ছে বিভিন্ন রকম স্যাম্পল পেলাম, তাদের ডিস্ট্রিবিউশন থেকে যখন আমি মিন পাবো সেটা নিয়ারলি এরকম হবে। আর এটার সুবিধা হচ্ছে এখান থেকে আমি বুটস্ট্র্যাপ কনফিডেন্স ইন্টারভাল পাবো। সো বুটস্ট্র্যাপ কনফিডেন্স ইন্টারভাল মানে হচ্ছে এই পাশের থেকে বাম পাশ থেকে 5, যদি আমি 2.5% বাদ দিয়ে দিই, ডান পাশ থেকে যদি 2.5% বাদ দিয়ে দিই, তাহলে ইন টোটাল আমি 5% বাদ দিয়ে দিচ্ছি। বাকি যে 95% থাকতেছে মাঝখানে, সো ধরেন এই পাশে হচ্ছে 55 আর এই পাশে হচ্ছে 80। সো আমার 95% কনফিডেন্স ইন্টারভাল হবে 55 থেকে 80। এবং এটা কিন্তু ইউজুয়াল যে কনফিডেন্স ইন্টারভাল সেটা না, আমি কিন্তু সেটার ব্যাখ্যা এখনো দিই নাই। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ কনফিডেন্স ইন্টারভাল। সো আমি যখন বুটস্ট্র্যাপ স্যাম্পল থেকে, এইগুলা প্রত্যেকটা ছিল বুটস্ট্র্যাপ স্যাম্পল, রাইট? এইগুলা প্রত্যেকটা ছিল বুটস্ট্র্যাপ স্যাম্পল। প্রত্যেকটা বুটস্ট্র্যাপ স্যাম্পল থেকে আমরা একটা এস্টিমেট বের করে নিয়ে আসছি। এখানে যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে মিন। সো এই বুটস্ট্র্যাপ স্যাম্পল থেকে যে মিনটা নিয়ে আসলাম, এভাবে যখন 10,000টা মিন আমি বের করে নিয়ে আসলাম, তাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে এইটা। এখান থেকে যখন আমি মাঝখানের ঠিক মিডল 95% নিচ্ছি, অবজারভেশন নিচ্ছি, সেটা যে পয়েন্টগুলোতে কাট করছে সেইটা হচ্ছে আমাদের এই 95% বুটস্ট্র্যাপ কনফিডেন্স ইন্টারভাল। এটুকু ক্লিয়ার? কথা হচ্ছে এইগুলা ক্যালকুলেশন আসলে কখনোই হাতে কলমে করা লাগবে না। এগুলোর জন্য প্যাকেজ আছে, সেখানে জাস্ট মানে আর্গুমেন্ট দিয়ে দিলেই হবে যে বুটস্ট্র্যাপ ট্রু, সেক্ষেত্রে আপনাকে এই বুটস্ট্র্যাপ কনফিডেন্স ইন্টারভাল দিয়ে দিবে। সো আমি জাস্ট বিহাইন্ডে কি হচ্ছে সেটা বললাম। বাট ইন জেনারেল আপনাকে কখনো এগুলো হার্ড কোড করতে হবে না, এখানে যেরকম ভাবে আমি করে দেখাইছি এভাবে কখনো করতে হবে না। ওকে, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন? সো আচ্ছা, অনেক কিছু বুঝাইতে গিয়ে আমরা নতুন একটা ডেটা দেখে ফেলছিলাম। এখন আমরা জ্যাকনিফটা একটু দেখি। জ্যাকনিফের প্রিন্সিপালটা খুবই সিম্পল। এখানে কম্পিউটিং পাওয়ারের ঝামেলাও কম, সব কিছুই কম। জ্যাকনিফে আমি সেম ডাটাটা কপি করে নিয়ে আসছি উপর থেকে। এটা হচ্ছে আজকের যারা অ্যাটেন্ড করছে তাদের মোবাইলের ব্যাটারির পার্সেন্টেজ। সো এটা আরেকবার সেভ করি। জ্যাকনিফ মিন্স কাজ করে কিভাবে বলি। প্রথম স্যাম্পলে আমি এটাকে হুবহু কপি করি। প্রথম স্যাম্পলে প্রথমটা বাদ যাবে। দ্বিতীয় স্যাম্পলে, আচ্ছা আমি একটু ওটা ছাড়া রান দিস। দ্বিতীয় স্যাম্পলে দ্বিতীয়টা বাদ যাবে। তৃতীয় স্যাম্পলে তৃতীয়টা বাদ যাবে।
চতুর্থ স্যাম্পলে চতুর্থটা বাদ যাবে। এইভাবে বলেন তো আমার আসলে কতগুলো স্যাম্পল ক্রিয়েট হবে? কেউ একজন বলেন তো। আপনার লাস্ট মানে একটা বাদ দিয়ে সবগুলো আপনার রিভাইজড হতে থাকবে। ইয়েস। উম, n-1 হবে, ইট মিনস ইন হ্যাঁ। দ্যাট কেস 14 হওয়া উচিত। ইয়েস, 14টা হবে। আমি আসলে ম্যানুয়ালি কেন করতেছি, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রোগ্রামিং ইউজ করতে পারি। আমি এস অ্যাপ্লাই ফাংশনটা দিয়ে, এস অ্যাপ্লাই ফাংশনটার কথা মনে হয় অনেকের মনে নাই। অ্যাপ্লাই ফ্যামিলি অফ ফাংশন যেটা বলছিলাম, যে আমি আসলে লুপও ইউজ করতে পারি ফর আই ইন 1 থেকে লেন্থ অফ ডেটা ডেটা। আমি ফার্স্ট চেক করে দেখি আমার লুপটা ঠিক আছে কিনা। সো যদি আমি এইটা রান দেই, 1 থেকে 15 পর্যন্ত যাওয়া উচিত। তো ঠিক আছে, তার মানে হচ্ছে আই এর মধ্যে ঠিকঠাকভাবে ভ্যালুগুলো যাচ্ছে। সো আমি তাহলে একটা খালি ভেক্টর মানে ডিফাইন করি, ভেক্টর লিস্ট ডিফাইন করি, লিস্ট ওয়ান লিস্ট, সেটা একটা এমটি লিস্ট। সো দেখেন, ফর লুপের মাধ্যমে করতে অনেক ঝামেলা হচ্ছে, অনেক কিছু ডিফাইন করতে হচ্ছে। So, আমি লিস্ট একটা ডিফাইন করলাম, ওই লিস্টের আইতমর মধ্যে এই ডেটার আইতমটা বাদ যাবে, বাদ গিয়ে বাকিগুলো অ্যাসাইন হবে। ঠিক আছে, অ্যাসাইন হওয়ার পর আয়ের সাথে এক ইনক্রিমেন্ট হবে, হয়ে লুপটা উপরে চলে যাবে। তখন 2 নাম্বার, তো আমাকে প্রিন্ট করে দেখাবে 2। তারপর দ্বিতীয় পজিশনে সেকেন্ডটা বাদ যাবে, বাকিগুলো ওই লিস্টের সেকেন্ড এলিমেন্টের মধ্যে অ্যাসাইন হবে, দেন ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, দেন আবার উপরে যাবে 3 গিয়ে, এভাবে লুপটা চলতে থাকবে। তো এটা যদি রান দেই, আচ্ছা আচ্ছা, আমার মনে হয় সরি, এটা মনে হয় এটা দিতে হবে, ডাবল। ঠিক আছে। সো এখন যদি আমি লিস্টটা চেক করি, লিস্ট ওয়ান, তাহলে এখানে আমি কি পাচ্ছি? টোটাল 15টা এলিমেন্ট পাচ্ছি লিস্টের মধ্যে। সেই 15টা জ্যাকনিফ স্যাম্পল আমি পেলাম। আমি কিন্তু স্যাম্পল পাইছি বাট এস্টিমেট পাইনি। সো এটা হচ্ছে প্রথম স্যাম্পল, 82, তারপর 41। সেটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, এটা হচ্ছে থার্ড এলিমেন্ট, কারণ প্রথমটার মধ্যে প্রথমটা বাদ চলে গেছে। এইভাবে হচ্ছে বাকি সবগুলো ক্রিয়েট হয়েছে। এবং তারপরে হচ্ছে জ্যাকনিফের এস্টিমেট বের করার, সরি, এস্টিমেট তো আমরা জানি কিভাবে বের করতেছে, একটা একটা করে প্রত্যেকটা এস্টিমেট বের করে। বাট এখানে ফর্মুলা আছে যে এস্টিমেটের বায়াস কত সেটা বের করার একটা ফর্মুলা আছে। সো ফর্মুলার ডেপথে আমি যাব না, এটা খুব থিওরিটিক্যাল কথা হয়ে যাবে। বাট ইন জেনারেল ফর্মুলাটা হচ্ছে এরকম, আর ভেরিয়েন্সেরও ফর্মুলা আছে সেটা এরকম, মানে ইউজুয়াল যেরকম আর কি। সো এই জিনিসগুলো তো আমি এখান থেকে আনছি। তা আমি আসলে লুপের বদলে এস অ্যাপ্লাইয়ের ফাংশনটাই রাখলাম, যাতে করে 1 থেকে 15 পর্যন্ত এখানে ডিফাইন হচ্ছে। 15 তো নাকি, 15। তারপর এই ডেটাগুলোর মিন সেই জ্যাকনিফ মিনস ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাচ্ছে। সো ইন টোটাল এই লেন্থ যত, ততগুলো মিন এখানে অ্যাসাইন হয়ে যাবে, কারণ আমি এখানে ফাংশনটা এভাবে ডিফাইন করে রাখছিলাম। সো এটা যদি রান দেই, রান দিলে আমি জ্যাকনিফ মিনসটাতে দেখবো ইন টোটাল এটা হচ্ছে 10 নাম্বার, 11, 12, 13, 14, 15। সো এখানে 15টা এস্টিমেট আমি পেয়ে গেলাম, মিনের এস্টিমেট। সো মিনের এস্টিমেট পেলাম। তো চাইলে এটাকে আমি আগের মতো ভিজুয়ালাইজ করতে পারি, কিন্তু জ্যাকনিপ দিয়ে আসলে কনফিডেন্স ইন্টারভাল বের করা হয় না। জ্যাকনিপ দিয়ে বের করা হয় হচ্ছে বায়াসের এস্টিমেট এবং ভেরিয়েন্সের এস্টিমেট। সো আমি যদি এই দুইটা রান দিই তাহলে হচ্ছে আমি এদের আউটপুটটা পেয়ে যাব। বায়াস হচ্ছে 0, তার মানে জ্যাকনিপ এস্টিমেটটা আমাকে একটা আনবায়াসড এস্টিমেট দিচ্ছে, পপুলেশন যেটা আমার স্যাম্পল সেটাই আসছে। আর ভেরিয়েন্স আসছে হচ্ছে 25.25। ওকে, কোয়েশ্চেন?
ওকে, আমি এখন আবার স্লাইডে ফিরে যাই। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনস। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ স্ট্যাটিস্টিক। তো যেটা বলতেছিলাম যে আমরা যখন ডেটার ডিস্ট্রিবিউশন দেখাই, লাস্ট ক্লাস যেটা দেখলাম সেটা ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা প্রত্যেকটা অবজারভেশনকে হচ্ছে হিস্টোগ্রামের মাধ্যমে একটা ডেনসিটি প্লটে নিয়ে বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে নিয়ে সেখানে আমরা দেখতাম। এখানে আমরা যেটা করি, একটু নিচে নামি যদি, স্লেমসটা একটু বড় হয়ে গেছে। এটা দেখাই। এখানে আমরা যেটা করি যে আমরা আসলে এই ফর্মুলাটার দিকে তাকান। আমরা আসলে যে জিনিসটা এস্টিমেট করলাম, মানে এভারেজ, আমি উদাহরণ হিসেবে এভারেজটা ধরলাম, সেই এভারেজের ডিস্ট্রিবিউশন কেমন সেইটা দেখার জন্য আসলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ব্যবহার করি। সো বুটস্ট্র্যাপের মধ্যে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে স্যাম্পল থেকে সেম সাইজে নিয়ে কতগুলা পয়েন্ট মানে এস্টিমেট করলাম, এভারেজ এস্টিমেট করলাম, তারপর সেগুলাকে যে কাজটা করলাম মানে একটা প্লট দেখলাম, সেটা কিন্তু একটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এক্স্যাক্টলি সেম জিনিস। তো প্রিন্সিপাল হচ্ছে, এখানে কিছু জিনিস আছে যেগুলো জানা দরকার। So, এখানে আপনাদের জানতে হবে স্ট্যান্ডার্ড এরর বলে একটা জিনিস আছে। তো যেটাকে সংক্ষেপে বলা হয় SE। স্ট্যান্ডার্ড এরর আসলে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে যে স্ট্যাটিস্টিকগুলোর ভেরিয়েবিলিটি আমরা দেখতে পাই, সেটার মেজারমেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। তো আমরা ইউজুয়ালি ধরেন স্যাম্পল যেগুলো পাই তাদের ভেরিয়েশন কি কি দিয়ে মেজার করি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স। কিন্তু স্যাম্পল স্ট্যাটিস্টিক যেটা থাকে সেটারও তো ভেরিয়েবিলিটি থাকতে পারে, রাইট? তো সেটাকে মেজার করা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড এরর দিয়ে। তার মানে হচ্ছে যে আমি যদি এদিকে তাকাই, ধরেন আমার এভারেজ যদি 0 হয়, সো এই যে ফিগারটা বা ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটা যত চিকন হবে, ধরেন এই ডিস্ট্রিবিউশনটা এইরকম, এইখান থেকে শুরু হয়ে এই যে এইরকম খুবই কাছাকাছি, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমার যে এস্টিমেটটা আছে হাতে বা স্যাম্পলটা যেটা কালেক্ট করা হয়েছে সেটা খুবই ভালো। সো এখানে লেখা আছে স্মলার এসি মিনস দ্য স্যাম্পল স্ট্যাটিস্টিক ইজ মোর স্টেবল অ্যাক্রস ডিফারেন্ট স্যাম্পলস। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সেন্ট্রাল লিমিট থিওরেম। এটা আমরা এক অ্যাপ্লিকেশনে দেখলে আরো বেশি ক্লিয়ার ভাবে বুঝবো। তো রিগার্ডলেস অফ পপুলেশনস ডিস্ট্রিবিউশন, দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিন টেন্ডস টু বি নর্মাল অ্যাজ দ্য পপুলেশন সাইজ ইনক্রিজেস। সো এই বিষয়টা অ্যাকচুয়ালি আমার আর দিয়ে দেখানো উচিত। নতুন টপিক, সেন্ট্রাল, হ্যাঁ, আজকে আর কত সময় হবে ক্লাস? না শেষ হয়ে যাবে, সেন্ট্রাল লিমিট থিওরেম। তো আমি প্রথমে কিছু ডেটা জেনারেট করি। সো ডেটা জেনারেট করার জন্য আমাদের ফাংশন আছে আর ফ্যামিলিতে। তো আমি নিচ্ছি এক্স এর মধ্যে আর কোন ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া যায়, বাইনোমিয়াল থেকে নেই। কতগুলো নেওয়া যায়? 30টা নেই। সাইজ সাইজ নিচ্ছি হচ্ছে ধরেন 10, 0.5। আজকে মাথাও কাজ করতেছে না। আচ্ছা, আজকে কি পর্যন্ত পজ করে দিব? ভালো হয় ভাই। আপনি বলার পর আমার মাথায় কাজ করতেছে না আর। ঘড়ির দিকে বেটার। দেখতেছে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, মাথায় কাজ না করলে আসলে পড়ানো মজা লাগে না। পরের মানে এই টপিকটা সামনে কন্টিনিউ করবো, হ্যাঁ। ইন কন্টিনিউশন থাকবে, এটার সাথেই টেস্ট গুলো শুরু করে দিব। কারণ মানে রিলেটেড। দেখবেন আমি স্লাইডটা একটু উল্টাই, টি ডিস্ট্রিবিউশন তো। সো এটা বুঝতে গেলে আমাদের সাথে টি মানে টি টেস্ট গুলো চলে আসবে, ওয়ান স্যাম্পল টি টেস্ট, টু স্যাম্পল টি টেস্ট।
তারপর কাজ স্কোয়ার ডিস্ট্রিবিউশন, এটার সাথে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন গুলো চলে আসবে, বিভিন্ন ধরনের টেস্ট। এফ ডিস্ট্রিবিউশন দেখাইতে গেলে আমাদের অ্যানোভা চলে আসবে। সো রিলেটেড যেহেতু, আমি তাহলে একটু এডিট করে নিয়ে ওগুলোর সাথে হচ্ছে এগুলো অ্যাড করে দিব। বাট আশা করি আজকে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, রাইট? আপনার স্ক্রিন দেখেন নাই? সরি সরি। যেটা বলতেছিলাম আর কি, যে যখন আমি স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন দেখাবো তখন আসলে এটার সাথে যদি আমি টেস্টগুলো দেখাই দিই, টি টেস্ট, ওয়ান স্যাম্পল, টু স্যাম্পল, পেয়ার স্যাম্পল টি টেস্ট, তারপর ধরেন কাই স্কোয়ার দেখানোর সাথে সাথে যখন আমি অ্যাসোসিয়েশন কিভাবে মেজার করে টেস্ট করে, বা এফ ডিস্ট্রিবিউশন দেখানোর সময় অ্যানোভা যদি দেখায় দিই, সেক্ষেত্রে মনে হয় বেটার হবে। সো আজকে এই পর্যন্তই থাক। ওইগুলোর সাথে সাথে মানে এইটার সাথে হচ্ছে ওই টেস্টগুলো আমি অ্যাড করে দিব, তাহলে হচ্ছে সুবিধা হবে।